জয়েন করো। আসসালামু আলাইকুম। সবাই জয়েন করো, আমরা আমাদের ক্লাস শুরু করে দেব। আমার কথা ঠিকঠাক শোনা যায় এবং দেখা যায় কিনা এটা একটু জানাও। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং ক্লাস ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাও। একটু ফাস্ট জয়েন করো, হ্যাঁ। সবাই জয়েন করুক। আশা করছি তোমাদের ফিজিক্স ক্লাসটা থেকে উপকৃত হয়েছো তোমরা। ঠিক আছে, ফিজিক্স থেকে ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের না হলেও মিনিমাম 87 মার্ক কমন আসছে, আশা করা যায়। জি স্যার, আসছে তো, দেখাও যাচ্ছে শোনাও যাচ্ছে। ওকে, তাহলে কি শুরু করব? দেখো আজকে কিন্তু আমরা একদম সবকিছুর একদম ম্যাটেরিয়ালস নিয়ে আসছি, প্রতিটা টপিক ওয়াইজ বুঝাবো। ঠিক আছে, সবকিছু আজকে টপিক ওয়াইজ বুঝাবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা দেখলে কেমিস্ট্রি শেষ। দেখো প্রতিটা অধ্যায়ের সবকিছু জাস্ট 10টা 7টা 8টা করে এমসিকিউ নিয়ে আসছি, এগুলা করলে ইনশাআল্লাহ শেষ। ঠিক আছে, সবাই যুক্ত হয়ে গেছো মনে হয়, মেবি সবাই যুক্ত হয়ে গেছো, বাট আমি তোমাদের দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ওকে, শুরু করি। হ্যাঁ, প্রথমত আজকে আমরা এসকিউ এবং এমসিকিউ এই দুইটা পার্ট কভার করব। ঠিক আছে, এই দুইটা পার্ট কভার করব। তো আমরা কথা না বাড়ায় শুরু করি। হ্যাঁ, দেখো আমরা কথা বাড়াবো না, তোমরা জয়েন করো, ফার্স্ট ফার্স্ট জয়েন করো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম কারিম। ঠিকঠাক দেখা যাচ্ছে ক্লাস? দেখো তো ঠিকঠাক দেখা যায় কিনা। বলো ঠিকঠাক দেখা যায়? ওকে, তাহলে দেখো আমরা শুরু করি। হ্যাঁ, সবকিছু যদি ঠিকঠাক দেখাই যায় তাহলে শুরু করে দিব আমরা। এখানে প্রচুর ঝামেলা। আচ্ছা যাই হোক, দেখো প্রথমে আমাদের পদার্থের গঠন, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। ঠিক আছে, এটা তৃতীয় অধ্যায়। আমরা এখান থেকে যে কয়টা, হ্যাঁ ঠিক আছে, সব যে কয়টা প্রশ্ন আমাদের পড়ে যেতেই হবে মাস্ট, সেগুলো আজকে আমরা দেখবো। দেখো ইলেকট্রনের প্রকৃত ভর, এখন এটা তো আমরা জানি যে 9.1 ইন্টু 10⁻³ কেজি। আর যদি গ্রামে লিখি, তাহলে 9.1 ইন্টু 10⁻⁻ কত বলতো, 28 গ্রাম। বাট এটার টপিক তো আমার জানা লাগবে, তাই না? এটার এটার কি কি পড়তে হবে বলো, আমি তোমাদের বলি, একটু লক্ষ্য করো। এখান থেকে আমাদের ইলেকট্রনের, দেখো ইলেকট্রনের ভর জানতে হবে। ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম। ঠিক আছে, ভর জানতে হবে। আর কি জানতে হবে বলতো? আধান জানতে হবে, আপেক্ষিক আধান। আপেক্ষিক আধান, আমার শ্বশুরের জাহাজ যাচ্ছে। আপেক্ষিক আধান কত বলতো, -1। ঠিক আছে, আপেক্ষিক আধান কত, -1 ইলেকট্রনের। ওকে, আর কি জানতে হবে? আপেক্ষিক ভর। আপেক্ষিক ভর জানতে হবে, বলতো আপেক্ষিক ভর কত, 0। শুধু কি ইলেকট্রনের জানলেই হবে? প্রোটনের জানতে হবে না? সেম ক্ষেত্রে প্রোটনের জানতে হবে। তাহলে প্রোটনের ভর কত বলতো? প্রোটনের ভর হচ্ছে তোমার 1.675 ইন্টু 10⁻⁻24 এত গ্রাম। ঠিক আছে, সেম ভর এটারই নিউট্রনের ভরটাও সেম। আমি নিউট্রনটা এখানে লিখছি। নিউট্রনের যে ভর, এই নিউট্রনের ভরটা কিন্তু সেম প্রোটনের মতোই, বাট একটা কম্পেয়ার করতে হবে। 1.673 ইন্টু 10⁻⁻24। দেখো এখানে 75 আর এখানে 73, এইটুকু লক্ষ্য রাখবা। এত কি গ্রাম, বুঝতে পারলা? এবার প্রোটনের চার্জ, চার্জ জানতে হবে। ঠিক আছে,
এটা ইলেকট্রনের চার্জও জানতে হবে। ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻, কত বলতো, 19 কুলম্ব। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, এটা ইলেকট্রনের চার্জ, এটাও আমাদের জানতে হবে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। এবার সেম চার্জ, এটা হচ্ছে প্রোটনের, সেম জাস্ট ইলেকট্রন মাইনাস আর হচ্ছে প্রোটন কি প্লাস। তাহলে প্লাস হচ্ছে 1.675 ইন্টু, সরি 1.6 -1.6 ইন্টু 10⁻⁻19 এত কুলম্ব। এটা হচ্ছে প্রোটন, তাহলে প্লাস হবে, আর এটা মাইনাস। ঠিক আছে, তাহলে প্রোটনের ক্ষেত্রে কি প্লাস আর ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস। আর নিউট্রনের চার্জ কত? নিউট্রনের চার্জ হচ্ছে 0। ঠিক আছে, এটা প্রচুর আসে, তো এই জায়গা থেকে এমসিকিউ আসবে। ঠিক আছে, এইখান থেকে এমসিকিউ আসবে, মাথায় রাখো সবগুলা। ওকে, এবার আসো আমরা কতটি ইলেকট্রন আছে এই টাইপের জিনিসগুলা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এই পর্যন্ত তোমরা বুঝছো? বুঝলে কমেন্টে জানাও যে বুঝতে পারছি। ফার্স্ট ফার্স্ট কমেন্টে জানাও যে বুঝা গেছে। বুঝা গেছে? বুঝতে পারছো? আচ্ছা, ধরে নিলাম বুঝতে পারছো। আচ্ছা, এবার এই টাইপটা আমরা সলভ করব। দেখো বলছে যে অ্যালুমিনিয়াম 3+, এখানে কতটি ইলেকট্রন আছে বুঝো ভালোভাবে। এই যে নিচে পায়ের তলে যেটা থাকে এটা হচ্ছে প্রোটন সংখ্যা। ঠিক আছে, প্রোটন সংখ্যা। আর এই যে মাথার উপরে যেটা থাকে, মাথার উপরে এটা হচ্ছে ভর সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রোটন সংখ্যা, যেটা পায়ের তলে থাকে, আর যেটা মাথার উপরে থাকে এটা হচ্ছে ভর সংখ্যা। ঠিক আছে, এবার বলছে এখানে কয়টি ইলেকট্রন আছে। তাহলে তুমি একটু লক্ষ্য করো যে আমাদের এখান থেকে কি বের করতে বলেছে, ইলেকট্রনের সংখ্যা বের করতে বলেছে। তাহলে একটু লক্ষ্য করো, এই যে প্রোটন সংখ্যা, একটা মৌলে যতটা যতটা প্রোটন থাকে ঠিক ততটা কি থাকে, ততটা ইলেকট্রনও থাকে। যতটা প্রোটন ততটা ইলেকট্রন, যতটা প্রোটন ততটা ইলেকট্রন। তাহলে বলো এখানে প্রোটন আছে কয়টা? 13টা। তাহলে ইলেকট্রন কয়টা আছে? 13টা। এবার এই যে দেখো অ্যালুমিনিয়াম 3+, এখানে ভুল করো তোমরা, একটু লক্ষ্য করো, অ্যালুমিনিয়াম 3+, তার মানে তিনটা ইলেকট্রন দান করেছে, দান করেছে, তিনটা ইলেকট্রন কি করেছে? দান করেছে। তাহলে 13টার মধ্যে যদি 3টা চলে যায়, 13টার মধ্যে যদি 3টা চলে যায়, তাহলে বাকি থাকে কয়টা? 10টা। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে? 10টা ইলেকট্রন আছে। বুঝতে পারলা? তাহলে কয়টা ইলেকট্রন আছে? 10টা ইলেকট্রন আছে। আশা করছি বুঝছো। ঠিক আছে, বুঝতে পারছো? পরবর্তীতে যাই, দেখো বলছে কোন অরবিটালে ইলেকট্রনের আগে প্রবেশ করবে, কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে এখানে আমাদের হিসাব কোনটাই বলতো? শক্তির মান। এখন শক্তির মান হিসাব করার জন্য সূত্র কি? n+l। দেখো এই যে প্রথমটা এটা হচ্ছে n এর ভ্যালু, পরেরটা এটা হচ্ছে l এর ভ্যালু। l এর যে ভ্যালুগুলা, এই l এর মান অর্থাৎ উপশক্তি স্তরের মানগুলা, এটা মনে রাখতে হবে। s = 0, দেখা যায় না, s = 0, তারপরে p = 1, d = 2, আর f = 3, তাই না? এগুলা মান। এখন দেখো তো এটার ক্ষেত্রে হিসাব করি। দেখো 4d, 4f, 5s এবং 5p, এগুলার ক্ষেত্রে হিসাব করি। চলো এগুলোর ক্ষেত্রে হিসাব করি। 4 প্লাস, দেখো এটা n এর ভ্যালু, তাহলে 4 প্লাস d এর ভ্যালু কত? এই যে 2, তাহলে 2 = কত? 6। দেখো এবার 4 প্লাস 3, তাহলে কত? 7। তারপরে দেখো 5 প্লাস s এর ভ্যালু 0, তাহলে কত? 5। তারপরে 5 প্লাস 3 কত বলো তো? 5 প্লাস 3 কত? 5 আর 3 8। তাহলে বলো সব থেকে বেশি মান কার? বলো সব থেকে বেশি কার মান? বলো আমাকে। এইটা। ঠিক আছে, তারপরে কোনটা? এইটা। তারপরে কোনটা? এইটা। তারপরে কোনটা? এইটা। ঠিক আছে, তাহলে এগুলা মান। বুঝা গেছে? এগুলা কি? এগুলা মান। এখন যার শক্তির মান কম, যার শক্তির মান কম, সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে যার শক্তির মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। বুঝা গেছে? এই হচ্ছে বিষয়। বুঝলা?
এই হচ্ছে বিষয়, আশা করছি বুঝছো। আচ্ছা, আমাদের ডেল্টা ক্লাসরুমের যে হচ্ছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা আছে, কারিম একটু পিন করে দাও, ঠিক আছে? একটু কমেন্টে পিন করে দাও, তাহলে আশা করছি বুঝছো। বলো, এই তিনটা কনসেপ্ট তোমাদের যদি ক্লিয়ার হয়, এখান থেকে 3 মার্ক কমন, এখান থেকে 3 মার্ক কমন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, নেক্সটে চলে যাই, অনেক প্রশ্ন তো, আমরা সময় নষ্ট না করি। দেখো এবার এটা বলা হচ্ছে Q9, কি বলছে? Q9, এটা কোন মৌল আমি জানি না, বাট বলছে Q9 এর শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তাইলে আমাকে বলো তো, এই যে 19, এটা কি পায়ের তলে আছে না? তাহলে পায়ের তলে আছে, তার মানে এটা কি তার বলো তো? প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। আর যেটা প্রোটন সংখ্যা ওইটাই কি বলতো? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, তাই না? তাহলে এবার বলো আমাকে, যেটা প্রোটন সংখ্যা সেটাই পারমাণবিক সংখ্যা। এবার বলো আমাকে পারমাণবিক সংখ্যা 19 কার? পটাশিয়ামের, ঠিক আছে? এবার এটা যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এবার দেখো, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, এটা চতুর্থ শক্তি স্তর। তাহলে এই জায়গায় এন এর ভ্যালু কত বলো তো? 4, এন এর ভ্যালু 4। এবার আমরা কৌণিক ভরবেগের সূত্র কি জানি? mvr ইজ ইকুয়াল টু nh/2π, তাই না? তাহলে এন এর ভ্যালু কত? 4। প্লাঙ্কের ধ্রুবক কত? 6.626 ইন্টু 10⁻⁻⁴ কত? -34 ডিভাইডেড বাই 2 ইন্টু পায়ের মান 3.1416। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, কত আসে দেখো। 4 ইন্টু 6.626 ইন্টু 10⁻⁻⁴ কত? -34, ঠিক আছে? ইকুয়াল ভাগ কত আসবে? 2 ইন্টু 3.1416, ঠিক আছে? কত আসছে? 4.21 ইন্টু 10⁻⁻⁻34। এই কৌণিক ভরবেগ থেকে প্রশ্ন আসবে, এত কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এই টপিক থেকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন আসবে 100%, 1000%। এখান থেকে এসকিউ আসবে, ঠিক আছে? এখান থেকে কি আসবে? এসকিউ আসবে ইনশাআল্লাহ, না হলে সিকিউ এর গ আসবে, ঠিক আছে? না হলে এমসিকিউ আসবে। কৌণিক ভরবেগ থেকে একটা প্রশ্ন থাকবেই ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, বলো এই পর্যন্ত কে কে বুঝছো? আশা করছি বুঝছো। পরের প্রশ্ন দেখো, বোর মডেল অনুসারে কোনটি পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়? আচ্ছা, বোর মডেল অনুযায়ী যাদের ইলেকট্রন 1, ঠিক আছে, মানে যাদের ইলেকট্রন 1 তাদেরই শুধু ব্যাখ্যা করা যায়, তাছাড়া কারো ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে? তাহলে বোর মডেল, আমি বলি বোর মডেল অনুসারে, ঠিক আছে? ভালোভাবে বুঝো, বুঝছো? আচ্ছা বুঝছি ভাইয়া, ওকে। দেখো বলি আমি, বোর মডেল অনুসারে হাইড্রোজেন ও হাইড্রোজেনের সদৃশ এক ইলেকট্রন বিশিষ্ট, আচ্ছা এক ইলেকট্রন বিশিষ্ট কত কি কি বলতো? ধরো লিথিয়াম আছে, এই লিথিয়ামের কয়টা ইলেকট্রন আছে বলতো? 3টা না? লিথিয়ামের 3টা। তাহলে এখান থেকে যদি 3টা ইলেকট্রন চলে যায়, আচ্ছা 2টা ইলেকট্রন যদি চলে যায়, তাহলে Li2+, এইটা। এখন এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকলো বলতো? একটা ইলেকট্রন থাকলো না? তাহলে Li2+ এটার ক্ষেত্রে যায়, তাহলে এটার ক্ষেত্রে কি যায়? না, এটার ক্ষেত্রে যায় না। এটার ক্ষেত্রে যায়, এটার ক্ষেত্রেও যায় না। হিলিয়াম এর কত? হিলিয়াম 2, বলো তো 2 4 এরকম না? সরি, 4 এবং 2, বলো হিলিয়াম কত? 2। তাইলে আমাকে বলো তো, এটা যেহেতু 2 এটার ক্ষেত্রে যাবে, যাদের ইলেকট্রন একটা তাদের ক্ষেত্রে যাবে। তাহলে যদি এমন হতো হিলিয়াম প্লাস, তাহলে এটা যাইতো, তাহলে এটাও হবে না। কিন্তু হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তাই এটা হচ্ছে উত্তর। কারণ হাইড্রোজেন কেমন? এরকম, তাই না? বুঝতে পারছো? আশা করছি বুঝছো। বলো কমেন্টে, বলো কে কে বুঝছো, কমেন্টে জানাও তাড়াতাড়ি কে কে বুঝলা, কে কে বুঝতে পারছো বলো। বুঝা গেছে? তাহলে নেক্সট দেখো, বলছে ND5N+1S1 ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে নিচের কোনটি? আচ্ছা, আমরা এদের সবার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটাকে করি, ঠিক আছে? তাহলে Cr24 এটার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2
2p6 3s2 3p6 তারপরে হচ্ছে 3d5 4s1, তাই না? দেখো তো হইল কি 10 10 আর এদিকে হচ্ছে 11 12 13 14, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এবার এটার করো তো 25 এরটা করো তো। Mn ম্যাঙ্গানিজ এটা কত 25, তাই না? তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s2, এমন না? তারপরে এটা করো তো 26, Fe কত 26, 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 এবং 4s2, এখানে 5টা কি হয়ে যাবে 6 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এটা কেন হইলো পরে বলছি। এবার এটা করো কপার, ঠিক আছে। এটা ক্রোমিয়াম গেছিল, এটা কপার করো 29। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d কত 10 3d9 4s2, এমন এমন হওয়ার কথা ছিল, বাট কি হবে বলো, কি হবে? এখানে 10 হবে আর এখানে 1 হবে, ঠিক আছে। এখানে 10 হবে আর এখানে 1 হবে, এটা ওকে। আচ্ছা এবার তুমি একটু লক্ষ্য করো এটা কার সাথে মিলে। এই যে এন, একটু লক্ষ্য করো যে এই জায়গায় সর্বশেষগুলা একটু লক্ষ্য করো। এই যে এটা লক্ষ্য করো, এটা লক্ষ্য করো, এইটা লক্ষ্য করো, এইটা লক্ষ্য করো, এগুলা একটু লক্ষ্য করো তো। এদের মধ্যে এন, যেটা এন হবে, দেখো এইটা এন, এটা কিন্তু তার থেকে এক বেশি হবে, অর্থাৎ n+1। দেখো তাহলে 3 এটা হইলে এটা হবে 4, তাইলে এটা মিলবে, তাহলে এটা মিলছে, ঠিক আছে। এটা কি মিলছে? দেখো এটা 3 এটা 4 মিলছে, বাট দেখো ইলেকট্রন এখানে আছে 5টা, আচ্ছা 5টাই মিলছে, বাট এখানে আছে একটা, এখানে আছে 2টা। দেখো সেম জিনিস এখানে আবার 6টা আছে, তাহলে তো এটা কোনোভাবেই না। এখানে দেখো এখানে 10টা আছে, এটা তো কোনোভাবেই না, কারণ এন ডি এর উপর 5 থাকতে হবে। ডি এর উপর কত থাকতে হবে? 5 থাকতে হবে, বাট এখানে 5 আছে এই একটার ক্ষেত্রে, জাস্ট এই একটার ক্ষেত্রেই 5 আছে। তাহলে উত্তর কোনটা হবে? এটা হবে উত্তর। বুঝা গেছে? বুঝতে পারছো? বলো এই পর্যন্ত কার কার ক্লিয়ার? বলো এই পর্যন্ত কার কার ক্লিয়ার? 21 কমেন্ট, কমেন্ট তো দেখতে পাই না। বুঝছি ভাইয়া, রাফা বুঝেছে। ওকে রাফা, ঠিক আছে, বুঝা গেছে, আশা করছি বুঝছো। এবার পরবর্তী অধ্যায়ে চলে যাব। বলো একটা অধ্যায় শেষ, কেমন লাগলো? একটা অধ্যায় শেষ, এই কয়টা পড়লেই শেষ ইনশাল্লাহ। আমি ক্লাসের যে লেকচার গুলা সব দিয়ে দিব, প্যারা নাই, ঠিক আছে। যেগুলো বুঝাচ্ছে এগুলো ছবি তুলে দিয়ে দিব, চিন্তা করো না। তার জন্য আরেকটা জিনিস আমি তোমাদের বলি, একটু গাইডটা বের করি, ওয়েট করো। দেখো এই যে ছকগুলা আছে না, এই ছকগুলা তোমাদের পড়ে যাইতে হবে। দেখো এই ছকগুলা মাস্ট, এই যে ছক যেগুলা গাইডে এমসিকিউ এর যে ছকগুলা আছে, এই ছকগুলা মাস্ট। একটা স্ক্রিনশট নাও। আচ্ছা সবাই এখন স্ক্রিনশট নিবা, এই দুইটা ছকের স্ক্রিনশট নাও। নিছো? নিছো? স্ক্রিনশট নিছো? ক্লিয়ার? ওকে, এবার এটার স্ক্রিনশট নাও। এটা নিছো? ওকে, আরেকটা বলবো, সেটা হচ্ছে এই যে এইটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নাও, প্রকৃত পারমাণবিক ভর এবং পারমাণবিক ভর। নিছো স্ক্রিনশট? আচ্ছা এটার স্ক্রিনশট নাও। এই যে ছকগুলা, এগুলা থিওরির জন্য পড়ে যেতে হবে। নিছো? এই যে এগুলোর স্ক্রিনশট নাও। এই যে স্ক্রিনশট নাও এটার। না হয়েছে? না হয়েছে? এগুলা পড়ে যাবা থিওরির জন্য। এই যে এটা স্ক্রিনশট নাও, নাও স্ক্রিনশট নাও, একটু ফাস্ট স্ক্রিনশট নাও তাড়াতাড়ি। হয়েছে না? আচ্ছা বলো কে কে স্ক্রিনশট নিলা, ফাস্ট জানাও। বলো কে কে স্ক্রিনশট নিছো, বলো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরবর্তী অধ্যায় শুরু করি। পরবর্তী অধ্যায়টা শুরু করব। মরে গেল।
স্ক্রিনশট নেওয়া হয়েছে? একটু কমেন্টে জানাও আমাকে, আমি শুরু করবো আরেকটা অধ্যায়। দেখো বলছে, পর্যায় সারণী শুরু করলাম। হ্যাঁ, বলছে সালফারের সাথে নিচের কোন মৌলের ধর্মের মিল বিদ্যমান? আচ্ছা, সালফারের সাথে যে ধর্মটা মিলবে, সালফারের সাথে যে ধর্মটা মিলবে, অবশ্যই ধর্মের মিল মানে হচ্ছে গ্রুপ। ঠিক আছে, তার মানে ওই গ্রুপের কি হতে হবে? সদস্য হতে হবে। ঠিক আছে, ধর্মের মিল এইরকম কথা যদি আসে তাহলে অবশ্যই ওই গ্রুপের সদস্য হতে হবে। ঠিক আছে, নিলাম স্যার। শুভ, শুভ কেমন আছিস শুভ? আচ্ছা, ওই গ্রুপের হচ্ছে সদস্য হতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে বলো তো এই জায়গায় কে ওই গ্রুপের সদস্য? কে সেই গ্রুপের সদস্য আমাকে বলো। নাইট্রোজেন, কার্বন, সিলিকন, নাকি অক্সিজেন? বলো। পড়েছো না? গ্রুপ ও এস এস ই তে পড়ে, পড়ছো? ওই যে গ্রুপ ও এস এস সি তে পড়ে। তাহলে বলো এই যে সালফার, এই সালফারের সাথে দেখো তো কে আছে? ও আছে না? তাহলে এটা উত্তর। বুঝতে পারছো? ওই গ্রুপের সদস্য হতে হবে। রাফা নিয়েছি ভাইয়া, ওকে ঠিক আছে রাফা। এবার আমরা এই এমসিকিউ এর মাধ্যমে অনেক কিছু শিখবো। দেখো এখানে বলা হচ্ছে পর্যায় সারণীতে, পর্যায় সারণীতে কতটি পর্যায় আছে? আমরা তো এটা জানি 7টা, বাট আরো কিছু জিনিস আমাদের এখান থেকে পড়তে হবে, একটু লক্ষ্য করো। দেখো পর্যায় সারণীতে, পর্যায় সারণীতে মোট পর্যায় কয়টা বলো তো? 7টি। গ্রুপ কয়টি বলো তো? গ্রুপ 18টি, তাই না? আচ্ছা, মোট মৌল কয়টি? মোট মৌল কয়টি বলো তো? 118টি, তাই না? আর কি কি জানবা? এগুলা বৈশিষ্ট্য, ঠিক আছে, এগুলা সব কি বৈশিষ্ট্য। আচ্ছা, আর কি কি জানবা বলো তো? গ্রুপ, পর্যায় সব জানলা। আচ্ছা, এই যে মৌল প্রকৃতিতে কয়টা পাওয়া যায়? প্রকৃতিতে পাওয়া যায়। আচ্ছা আমাকে বলো, এটা তোমরা এখন কমেন্টে জানাবো। বলো তো প্রকৃতিতে কয়টা পাওয়া যায়? প্রকৃতিতে কয়টা পাওয়া যায়? আচ্ছা আমি কি অপশন দিব? অপশন দিব, বলো। তোমরা জানাও এখন প্রকৃতিতে কয়টা পাওয়া যায় আর কৃত্রিম ভাবে কয়টা পাওয়া যায়। বলবো না, কৃত্রিম ভাবে। এই দুইটা এখন তোমরা কমেন্টে জানাবা। তোমরা অ্যাক্টিভ আছো নাকি? স্যার আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শুভ কেমন আছিস? তোর পড়াশোনা নাই? পিএসএসসি দের সাথে ক্লাস করছিস? ভাল লাগলো ব্যাপারটা। একটু তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি 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 বলো, এটা কততে অবস্থিত? সরি, কততে অবস্থিত বলছি। কয়টা মৌল আছে? 98টি। আর আর কৃত্রিম ভাবে? আর কৃত্রিম ভাবে 98টা। ইসরাত বলেছে, নিঝুমও বলেছে। আর কৃত্রিম ভাবে কয়টা তাইলে? এটা থেকে এটা মাইনাস করে দিলেই শেষ তো, তাই না? বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো। এত সময় লাগছে? বলো কৃত্রিম ভাবে কয়টা? 20টা। এই তো 20টা, তাই না? এবার এগুলা তো জানলাম, এগুলা তো জানলাম, বাট যদি বলে সর্বশেষ মৌল, সর্বশেষ মৌল কয়টা? সর্বশেষ মৌলর নাম কি? ওগানেশান, তাই না? ওগানেশান না? হ্যাঁ, এটা আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস বলে রাখি, এই যে হাইড্রোজেন, এই বেটা গ্রুপ একে আছে। ঠিক আছে, গ্রুপ একে আছে এই বেটা, বাট এর থাকার কথা কিন্তু এখানে না। কমেন্ট লেট যাচ্ছে, আচ্ছা সমস্যা নাই, কমেন্ট লেটে আসুক, সমস্যা নেই। দেখো হাইড্রোজেন এই বেটা গ্রুপ একে আছে, বাট এর থাকার কথা কোথায় বলো তো? এ থাকবে অধাতুর মধ্যে। ঠিক আছে, কারণ এর তড়িৎ ঋণাত্মকতা কি?
বলো তড়িৎ-ঋণাত্মকতা কত? 2.1। এ বেটা থাকবে অধাতুর মধ্যে, বাট এ বেটা কোথায় থাকে? ধাতুর সাথে থাকে, ধাতুর সাথে থাকে, থাকতে ভালো লাগছে তাই। ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে, এবার তোমরা একটা স্ক্রিনশট নিবা এখান থেকে। দেখো দেখো এদিকে তাকাও, দেখো লক্ষ্য করো। এখানে বলছে যে বিজ্ঞানীর নাম ল্যাভোয়েশিয়ে। ল্যাভোয়েশিয়ে তার অবদান কি? মৌলিক পদার্থ সমূহকে ধাতু ও অধাতুতে বিভক্ত করেন। ডোবারাইনার কি করেছেন? ক্রয়ী সূত্র দিয়েছেন। জন নিউল্যান্ড কি দিয়েছেন? অষ্টক সূত্র দিয়েছেন। মেন্ডেলিভ কি দিয়েছেন? ভর ভিত্তিক পর্যায় সূত্র দিয়েছেন। এবং হেনরি মোসলে কি দিয়েছেন? আধুনিক পর্যায় সারণী দিয়েছে। ঠিক আছে, এবং সময়গুলাও তোমরা জেনে রাখবা। এটা স্ক্রিনশট নাও, এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। স্ক্রিনশট নিছো? আশা করছি নিছো। ওকে, এই পর্যন্ত বোঝা গেলে খুবই ভালো। এবং আমরা এখন শিখবো পর্যায়বৃত্ত ধর্ম। দেখো আমরা প্রতিটা টপিক কিন্তু টাচ করছি, তাই না? আমরা প্রতিটা টপিক টাচ করছি। দেখো আমরা পর্যায় সারণী জানি, পর্যায় সারণী, ঠিক আছে? ধরো এটা বাম, এটা ডান, ঠিক আছে? এটা কি ওপর, আর এটা হচ্ছে নিচ। এখান থেকে আমরা শিখবো। দেখো যদি পর্যায় সারণী বাম থেকে ডান দিকে যায়, ঠিক আছে, পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যায়, তাহলে পারমাণবিক আকার, দেখো এইদিকে আকার, কার আকার? ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? অবশ্যই সেই পরমাণুর, তাই না? দেখো তাহলে পারমাণবিক আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে যদি ডানে যায় তাহলে বাড়ে না কমে? বলো, বাম থেকে যদি আমি ডান দিকে যাই তাহলে অবশ্যই পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার কমে যাবে। বাম থেকে ডানে গেলে কি হবে? কমবে। আর যদি ওপর থেকে নিচে যাই, ওপর থেকে নিচে যাই, পারমাণবিক ব্যাসার্ধ বলো আর আকার বলো, ওপর থেকে যদি নিচে যায় তাহলে কি হবে? বাড়ে। ঠিক আছে, আর এটা কমে। বোঝা গেছে? এই হচ্ছে বিষয়। তাহলে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ কমে, ওপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? বাড়ে। এবার ব্যাপার হচ্ছে আরো একটা জিনিস, ধাতব ধর্ম। ধাতব ধর্ম এগুলাও কি হয়? সব এই ক্যাটাগরির। ঠিক আছে, আকার বলো, ব্যাসার্ধ বলো, ধাতব ধর্ম বলো, সবই কি বাম থেকে ডানে গেলে কমবে, ওপর থেকে নিচে গেলে বাড়বে। এখন এখন এই যে এইগুলার সাথে এই যে আকার, ব্যাসার্ধ এবং ধাতব ধর্ম এগুলার সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে তিনটা জিনিস। কি কি বলতো? আয়িত। আয়িত মানে কি বলতো? আ থেকে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। ই থেকে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। এবং ত থেকে কি? তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, বেসিক আমাদের ক্লিয়ার। দেখো আমরা বেসিকও শিখছি, আমরা সলভও করছি। তাহলে যদি আকার বাড়ে, ব্যাসার্ধ বাড়ে বা ধাতব ধর্ম বাড়ে, তাহলে এই তিনটা কি হবে? কমে যাবে। আর এই তিনটা বাড়লে এগুলো আবার কমে যাবে। তাহলে আমার প্রশ্ন চাইছে এবার, দেখো বলছে নিচের কোন মৌলটির আকার সবচেয়ে ছোট? তার মানে আমাকে এগুলা লক্ষ্য করতে হবে। তুমি পর্যায় সারণীর কথা চিন্তা করো যে এই ক্যালসিয়াম কোথায় আছে? এই দিকে আছে। অ্যালুমিনিয়াম কোথায় আছে? আচ্ছা আমরা একটু যদি এখানে আঁকাই, যেখানে হাইড্রোজেন হালিনা কে রুবি, আর এখানে ম্যাগনেসিয়াম মোগলাই কাবাব সারের বাটিতে রাখো, তাই না? এই তো। তাহলে বলো তো একটা কি, দেখো এই যে ম্যাগনেসিয়াম এখানে, পটাশিয়াম এখানে, তাই না? আর ক্যালসিয়াম এখানে, আর কি আছে? অ্যালুমিনিয়াম এখানে। দেখো এরা এখানে এখানে আছে, একটু লক্ষ্য করো। বলো এই যে ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়াম আকারে বড় না ছোট? অবশ্যই ম্যাগনেসিয়াম বড়, নাকি? অবশ্যই ম্যাগনেসিয়াম বড় আকারের থেকে, অ্যালুমিনিয়াম ছোট। তাহলে ম্যাগনেসিয়াম এখানে সব থেকে বড় না, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের থেকে বড়। ম্যাগনেসিয়ামের থেকে আবার এই পটাশিয়াম বড়, কেন? কারণ ক্যালসিয়ামের থেকে পটাশিয়াম বড়। তাহলে সব থেকে বড় কে? পটাশিয়াম। তারপরে পটাশিয়ামের থেকে বড় কে? ক্যালসিয়াম। ঠিক আছে, তারপরে দেখো তো, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। বুঝতে পারছো? তাহলে উত্তর কি হবে বলো? উত্তর কি হবে? সব থেকে ছোট চাইছে, আকারে সব থেকে ছোট অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? বুঝা গেছে?
আবার বলি, দেখো এদিকে লক্ষ্য করো, এই যে হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, আর এখানে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আর এখানে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম। দেখো পটাশিয়াম সব থেকে বেশি, কারণ এ সব থেকে নিচের দিকে আছে। ক্যালসিয়াম তারপরে বেশি, কারণ এও নিচের দিকে আছে, বাট এই দিকেরটা ছোট, পটাশিয়ামের থেকে ক্যালসিয়াম ছোট, কারণ বাম থেকে ডানে গেলে আকার কি হয়, কমে। এবার ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম বড় না ছোট? অবশ্যই এটা অ্যালুমিনিয়ামের থেকে বড়, তাইলে অ্যালুমিনিয়াম সব থেকে ছোট, কারণ এ সব থেকে ডানে আছে। ঠিক আছে, সব থেকে ডানে আছে, উপরে আছে এবং ডানে আছে, এই জন্য অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো। বলো কমেন্টে জানাও এ পর্যন্ত কার কার ক্লিয়ার। এই টপিক থেকে একটা প্রশ্ন আসবেই, আসবেই, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। শোনো, যখন আমি বলি আসবে ইনশাল্লাহ, আল্লাহর নাম নিয়েই বলি, কিন্তু অনেক হেটার্স আছে বুঝছো, যারা এগুলা সহ্য করতে পারে না। গঠনমূলক কমেন্ট তো তারা করেই না, আরো ডিমোটিভেট করে দেওয়ার মতো কমেন্ট করে। আমি এগুলা পাত্তা দিই না, কারণ আমার এই একটা ক্লাস থেকে যদি একজন উপকৃত হয় সেটাই যথেষ্ট। কালকে আমার এক্সাম আছে, কালকে আমার এক্সাম আছে, বুঝতে পারছো? নিজের পড়া বাদ দিয়ে, নিজের পড়া বাদ দিয়ে তোমাদের জন্য ক্লাস লাইভে নিয়ে আসছি। ঠিক আছে, নিজের পড়া বাদ দিয়ে, মানুষের এগুলা চোখে পড়বে না। সকালবেলা 6:30টার আগে উঠছি ঘুম থেকে, 2 ব্যাচ পড়াইছি, 2 ব্যাচ পড়ায় কলেজে চলে গেছি, একটু নিজের পড়া পড়ে কলেজে চলে গেছি, নিজের পড়া নাই কিন্তু, একটু পরে কলেজে চলে গেছি। কলেজে এক্সাম শেষ হয়েছে, এক্সাম শেষ হয়েছে হচ্ছে তোমার 1:30টার দিকে, 1:30টায় এক্সাম শেষ, বাসায় আসতে আসতে 2:30টা 3টা পার হয়ে গেছে, বাসে আসছি, এসে আরেক ব্যাচ পড়াইছি বাসায়, বাসা থেকে পড়ানো শেষ করে 4টায় কোচিং এ গেছি, কাটাখালী কোচিং এ, ওখানে 2টা ক্লাস নিয়েছি, 9 এর 10 এর কেমিস্ট্রি, 2টা ক্লাস শেষে বাসায় এসে জাস্ট অল্প একটু খাইছি, অল্প একটু খেয়ে তোমাদের জন্য এগুলা স্লাইড গুলা রেডি করতে বসেছি। রেডি শেষ হয়েছে পুরা 8:59-এ, পুরা 8:59 দিয়ে তোমাদের জানাইছি যে আমার 9:30 বাজবে ক্লাসে। এই আবার তোমাদের জন্য 9:30টায় ক্লাস রেকর্ড করছি। এত ইফোর্ট দিচ্ছি কেন? যেন তোমরা ভালো করো, তোমরা যেন ভালো করো, তোমাদের জন্য দিচ্ছি। এখানে যদি কেউ আউল ফাউল এসে কমেন্ট করে যে এখান থেকে এগুলা দাগাই দিলে তো কমন পড়ে, এই সেই, সেগুলা আমি পাত্তা দিই না, আমি সিজান, আমি এগুলা পাত্তা দিই না। আমার একটা ক্লাস থেকে আমার এত কষ্টের ফলে যদি একটা স্টুডেন্ট পাস করে, একটা স্টুডেন্ট যদি উপকৃত হয়, A+ পায়, তার বাবা মা খুশি হবে, আমি এতটুকুই দোয়া চাই, আর কিছু চাওয়ার নাই। কে কি বললো আই ডোন্ট কেয়ার। পরের প্রশ্ন যাই, দেখো, দেখো একটু তাকাও, কিছু বলার নাই, এগুলা মানুষ থাকবে লাইফে, এগুলা মানুষ না থাকলে না বড় হওয়া যায় না। বলো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? একটু জানাও তাড়াতাড়ি, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। বলো এই পর্যন্ত ক্লিয়ার, একটু জানাও ফার্স্ট, একটু কমেন্ট করো। তোমরা কমেন্ট না দেখলে মনে হচ্ছে কেউ ক্লাসে নাই। একটু ফাস্ট কমেন্ট করো তো, একটু ফাস্ট। বলো 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 বলো, একটু ফাস্ট কমেন্ট করো। বলো 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 বলো, নেক্সট কোশ্চেনে যাব। কই তোমরা? কমেন্ট কি শো করে না? জি স্যার। তুহিন, তুহিন আছো? এই তুহিন ক্লাসে কি বুঝছো বলো তো, বুঝছো কিনা তুহিন? আচ্ছা, যাই হোক, দেখো আমরা প্রশ্নে চলে যাই। হ্যাঁ ক্লিয়ার, ওকে, ইসরাত বলছে ক্লিয়ার। দেখো ধাতু, ক্ষার ধাতু সমূহের সক্রিয়তার ক্রম কোনটি? আচ্ছা, যখনই, যখনই সক্রিয়তা, সক্রিয়তার ক্রম এই জিনিসটা চাইবে, যখনই সক্রিয়তার ক্রম এই জিনিসটা চাইবে, তখনই তুমি আকারের কনসেপ্টে চলে যাবা। আকার, তার মানে যার আকার বেশি, আকার বেশি, সেই কি বলতো সক্রিয়তা বেশি, তারই কি সক্রিয়তা বেশি। যার আকার বেশি তার সক্রিয়তা বেশি। আছি ভাইয়া, আছি ভাইয়া, ওকে ঠিক আছে। দেখো তাহলে যার আকার বেশি, আকার বড়, তার সক্রিয়তা বেশি। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে ক্রম মানে কি, বড় থেকে ছোট, বড় থেকে ছোট। তাহলে দেখো তো
সব থেকে বড়, এগুলাকে যদি একটু সাজাও তাইলে এরকম আসে না, লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। আচ্ছা, এখানে লিথিয়াম নাই, তাহলে লিথিয়াম যেহেতু নাই, এগুলা দেখো তো সব থেকে বড় কে, যে নিচে আছে, তাহলে প্রথমে সিএস, তাহলে ক্রোম হবে কি সিএস আর বি কে, তারপরে সোডিয়াম। দেখো এটা কার সাথে মিলে, কার সাথে মিলে, কার সাথে মিলে, কার সাথে মিলে, প্রথমে সিএস, এই দুইটার মধ্যে একটা অ্যান্সার, রুবিডিয়াম, রুবিডিয়াম, এটা অ্যান্সার, 1 নম্বর অ্যান্সার। জি স্যার আছি, বুঝেছি। ওকে, কয়জন ক্লাস করছে লাইভে, স্ক্রিনশট নিও তো। ওকে, এবার পরেরটা দেখো, এখান থেকে প্রশ্ন আসবেই, অবস্থান্তর মৌল আসবেই প্রশ্ন। আচ্ছা, অবস্থান্তর মৌল কাকে বলে যদি আমি বলি, তাহলে যেসব ডি ব্লক মৌল অন্তত এমন একটি স্থিতিশীল আয়ন গঠন করে যার ইলেকট্রন বিন্যাসে D1 থেকে, অর্থাৎ D1 থেকে D9 পর্যন্ত এদের কাঠামো থাকবে, তাদের অবস্থান্তর মৌল বলে। তাহলে D1 থেকে D9 পর্যন্ত কাঠামো থাকবে। ঠিক আছে, বুঝা গেছে, বুঝতে পারছো? এখন চিনবো কিভাবে সেটা অবস্থান্তর মৌল? আমি এটা যে অবস্থান্তর মৌল, কৃষি এক্সাম পর যা লাভ ইউ, ক্লাসে মনোযোগ দাও। কোনটা অবস্থান্তর মৌল এটা আমি চিনবো কিভাবে? এগুলার মধ্যে আমি চিনবো কিভাবে? এই যে D1 থেকে D9 পর্যন্ত ইলেকট্রন বিন্যাসের মধ্যে থাকবে। ঠিক আছে, এখন কার আছে বলতো? এই সবগুলার মধ্যে, এই অপশনগুলার মধ্যে কার আছে আমাকে এটা বুঝাও। যদি আমি এগুলাকে বের করতে যাই তাহলে অবশ্যই এগুলাকে আগে স্থিতিশীল আয়নে পরিণত করতে হবে, স্থিতিশীল আয়নে পরিণত করতে হবে, তারপর আমি বলতে পারবো যে এইটার মধ্যে এটা যায় কিনা। আচ্ছা, যদি ক্যালসিয়ামকে বলি, ক্যালসিয়াম এটাকে বলি, তাহলে এটা কি হবে Ca2+। যদি জিঙ্ককে বলি তাহলে Zn2+। যদি Fe এটাকে বলি তাহলে Fe3+ হতে পারে, Fe2+ হতে পারে। এগুলাকে কি করছি? স্থিতিশীল করছি। ঠিক আছে, স্থিতিশীল করছি। ওকে, এবার যদি Hc স্ক্যানাডিয়াম এটাকে যদি বলি তাহলে এটা কি হবে Hc3+, তাই না? এগুলাকে দেখো তো আমি সুস্থিত করেছি। ঠিক আছে, এগুলা কি করেছি? সুস্থিত বা স্থিতিশীল করেছি। এখন এগুলার মধ্যে, এইগুলার মধ্যে দেখবো যে কার মধ্যে D1 থেকে D9 পর্যন্ত আছে। তুমি লক্ষ্য করে দেখবা, তুমি খেয়াল করে দেখবা, এইটা ছাড়া কারো মধ্যে নাই, তাহলে এটা অ্যান্সার। তুমি এগুলার ইলেকট্রন বিন্যাস করো, এগুলার ইলেকট্রন বিন্যাস করে দেখো। দেখো এমনিতে নরমালি Hc এটার ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন কত? 21টা। যখন এটা Hc3+ হয়ে যায় তাহলে 21টা থেকে কয়টা? 3টা ইলেকট্রন চলে যাবে, তখন কত হয়ে যাবে? 18টা। এবার এই 18টার ইলেকট্রন বিন্যাসে 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে 10 18। দেখো এর মধ্যে কোথাও কি ডি ব্লক আছে? এর মধ্যে কোথাও কি ডি ব্লক আছে? এর মধ্যে ডি ব্লক নাই, এর মধ্যে ডি ব্লক নাই। তার মানে এটা কি অবস্থান্তর মৌল হবে? হবে না। এটাও দেখবা হবে না, এটাও দেখবা হবে না, হবে এটা শুধু। ঠিক আছে, এইটা হবে। তাহলে অবস্থান্তর মৌল চিনার উপায় শেষ, আশা করছি বুঝেছো। এবার নেক্সট প্রশ্ন 6 নাম্বার, কোনটি মুদ্রা ধাতু? এই মুদ্রা ধাতু চিনার উপায় শিখাই দিই, শর্টকাট। মুদ্রা ধাতু সেটা এভাবে মনে রাখবা, কু আজু। দেখো এই তিনটা, কু আজু, এভাবে মনে রাখবা, কু আজু। দেখো তো কে আছে? এই যে উ আছে, এটা অ্যান্সার। ঠিক আছে, কু আজু যাদের মধ্যে থাকবে তারা মুদ্রা ধাতু। বুঝতে কি পেরেছো? বলো, এই পর্যন্ত বলো। আর একটা প্রশ্ন আছে, তাহলে এই অধ্যায়ও শেষ। বলো বলো, এই পর্যন্ত কে কে বুঝছো? এই একটা বুঝলেই শেষ। বলো, বুঝতে পেরেছো? বলো 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 বলো। নিঝুম বুঝেছি স্যার। ওকে, আর আর কই বাচ্চারা? বলো 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 বলো। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট এটা করি, দিয়ে এই অধ্যায়টা শেষ করি। দেখো বলছে চুনের পানিতে
কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে কোনটির সাদা অধক্ষেপ পড়ে? আচ্ছা, চুনের পানি, তার মানে CaOH2, এটা চুনের পানি, তাই না? এটার সাথে যখন আমি কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করব, কি তৈরি হবে? চুনা পাথর তৈরি হবে, প্লাস আর কি তৈরি হবে বলো তো? পানি তৈরি হবে। তাহলে বলো, এই যে চুনা পাথর, এটার কি পড়বে? সাদা অধক্ষেপ। প্র্যাকটিক্যালি বুঝো, প্র্যাকটিক্যালি বুঝো, যখন তোমরা চুনের পানির মধ্যে কার্বন ডাই অক্সাইড চালনা করবা, তখন দেখবা ওইটা জমাট বেঁধে যাবে, ঠিক আছে? জমাট বেঁধে যাবে এবং তলে একটা তলানি পড়বে, সাদা কালার তলানি, এরকম তলানি পড়বে। ওইটাই হচ্ছে এই যে চুনা পাথর, CaCO3, এটা অ্যান্সার। এই অধ্যায় শেষ, এই অধ্যায় শেষ। আজকে কোনোটাই বলবো না যে আসবে এই সেই, জাস্ট প্র্যাকটিস করাচ্ছি, পুরো অধ্যায় তোমাদের রিভাইজ হয়ে যাবে, এই ছাড়া কিচ্ছু না। এই ক্লাস করার একটাই উদ্দেশ্য, পুরো অধ্যায় আমি তোমাদের রিভিশন করে দিব, ঠিক আছে? কোনো কমন পাইতে হবে না তোমাকে, পুরো অধ্যায় রিভাইজ করো, বাসায় তো বলবা না, রিভাইজ করো আমার সাথে সাথে। আসো, রাসায়নিক বন্ধন শুরু করব। বলো, কমেন্ট করো এই পর্যন্ত কে কে জানলা, কে কে কি বুঝলা, বলো কে কি বুঝলা, বুঝেছো কে কে? বুঝতে পারছি স্যার। তুহিন, তুহিন তো আজকে খুব অ্যাক্টিভ, তুহিন তো আজকে সেরা ক্লাস দিচ্ছে। একটু পানি খেয়ে নি, ওয়েট। বুঝা গেছে? বুঝা গেছে? সব ক্লিয়ার? লাবিবের সব ক্লিয়ার? আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনে যাই নাকি? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোন যৌগের অণুসমূহের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান? আচ্ছা, যখন বলবে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, তখনই তোমার মাথায় যাবে সমযোজী, ঠিক আছে? আচ্ছা, সমযোজী কার কার ক্ষেত্রে? অধাতু প্লাস অধাতু, এটাই টেকনিক। ভ্যান ডার ওয়ালস বলছে, তোমার মাথায় কোনটা যাবে? সমযোজী। সমযোজী বন্ধন মানে অধাতু প্লাস অধাতু যুক্ত থাকবে। বলো, এখানে সোডিয়াম, এটা কি? ধাতু। ক্লোরিন, এটা হচ্ছে অধাতু। তাইলে বলো তো আমাকে, ধাতু আর অধাতু, এক সেকেন্ড, ধাতু আর অধাতু যুক্ত হয়ে কি তৈরি করে? আয়নিক। দেখো রিভাইজ হয়ে যাচ্ছে, সব রিভাইজ হয়ে যাচ্ছে। আয়নিক। তাহলে ধাতু প্লাস অধাতু মিলে আয়নিক তৈরি করে। এবার এদিকে তাকাও, এটা পরে দেখছি কারণ এটাই তো উত্তর। এদিকে তাকাও, ম্যাগনেসিয়াম ধাতু, আর অক্সিজেন কি? অধাতু, তাই না? তাহলে এটাও আয়নিক। সোডিয়াম ধাতু, আর এই যে কার্বনেট, কার্বনেট কি? অধাতু, তাই না? অধাতু। এবার বলো, এই যে কার্বন অধাতু, অধাতু, এই যে হাইড্রোজেন অধাতু। এখন অনেকে বলতে পারে যে হাইড্রোজেন যে গ্রুপ একের মধ্যে আছে, এইদিকে তাকাও, গ্রুপ এক, গ্রুপ এক, গ্রুপ দুই, এদের মধ্যে যারা যারা আছে সবাই কি? ধাতু, উইথাউট, উইথাউট হাইড্রোজেন, ঠিক আছে? কারণ হাইড্রোজেন গ্রুপ একে থাকে, তাই ওর আসল ঠিকানা হচ্ছে ওই যে নিষ্ক্রিয় গ্যাসের। আসলে শোনো, কথা শোনো, ধাতু, ধাতুর সেগমেন্টে থাকে হাইড্রোজেন, বাট এই হাইড্রোজেনের থাকার কথা ছিল কিন্তু 17 দিকে, ঠিক আছে? কিন্তু একে রাখা হয় কেন জানো? কারণ এই একটা ইলেকট্রন কি করে? ত্যাগ করতে পারে। একটা ইলেকট্রন কি করতে পারে? ত্যাগ করতে পারে। এই জন্য একে রাখা হয়েছে গ্রুপ একে, বুঝছো? কারণ ওদের ধর্মের সাথে মিলে যায়। এক সেকেন্ড, আমার মাইক্রোফোন পড়ে গেছে। ঠিক আছে, কথা শোনা যায় তো না? আচ্ছা, কমেন্ট পড়া যাচ্ছে না গো। কয় ঘন্টা ক্লাস হইলো? হ্যাঁ, 44 মিনিট ক্লাস হয়ে গেছে, আরো তো অধ্যায় বাকি আছে। আচ্ছা দেখো, কপারের যোজ্যতা ইলেকট্রন কত? আচ্ছা, কপারের যোজ্যতা ইলেকট্রন চাইছে না? পরের প্রশ্ন, তাহলে এটা অ্যান্সার। হ্যাঁ, কপারের যোজ্যতা ইলেকট্রন চাইছে না? যোজ্যতা ইলেকট্রন মানে কি? সর্বশেষ, সর্বশেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকে। তাহলে সর্বশেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকে, তাহলে কপার। বলো, কপার কয়টা? 29। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6,
4s1 3d10 এমন না? এমন তো নাকি? তাহলে বলো তো কপারের যোজ্যতা ইলেকট্রন কত? কমেন্টে জানাও। আমি বলবো না, এর মধ্যে আছে অপশন। আমি বলবো না, আমি বলে দিলে তো সব খেলা শেষ। বলো। এই যে এখানে লক্ষ্য করো, এটা সর্বশেষ শক্তি স্তর। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে? একটা। উত্তর কত হবে? 1। কাহিনী শেষ। বলো কে কে বুঝছো? বলো কে কে বুঝছো? শেষ। আচ্ছা, নেক্সট প্রশ্ন। আমরা একটু ফাস্ট আগাই, না হলে শেষ করতে পারবো না। দেখো বলা হচ্ছে H2S এ সালফারের সুপ্ত যোজনী কত? আচ্ছা, সুপ্ত যোজনী সমান সমান সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। তাহলে সর্বোচ্চ যোজনী সালফারের, এই এখানে লক্ষ্য করো, সালফারের সর্বোচ্চ যোজনী 6, আর এই জায়গায় যোজনী কত বলতো? এই জায়গায় 2, সক্রিয় ভাবে আছে 2, সর্বোচ্চ 6। তাহলে বলতো সর্বোচ্চ 6 মাইনাস সক্রিয় 2 সমান সমান কত? 4। উত্তর কত? 4। এখান থেকে প্রশ্ন আসবেই। বুঝলা? বুঝেছো? বাসা কোথায়? চাঁদপুর ভাইয়া। বলো বুঝলা? বুঝেছো কি? তাড়াতাড়ি বলো। বুঝেছো? আশা করছি বুঝেছো। এবার নেক্সট প্রশ্ন বলছে ওজন অণুর সংকেত ও তার অণুতে কতটি পরমাণু বিদ্যমান? আচ্ছা, ওজনের সংকেত হচ্ছে O3। এটা হচ্ছে ওজনের সংকেত। তাহলে সংকেত হচ্ছে O3, আর তার অণুতে কতটি পরমাণু বিদ্যমান? তাহলে দেখো তো কয়টা আছে? 3টা আছে না? তাহলে পরমাণু বিদ্যমান কয়টা? 3টা। ঠিক আছে, ক্লিয়ার? আমরা একটু ফাস্ট আগাই, হ্যাঁ? ওকে, দেখো অনেক আছে, অনেক অনেক, 10টা এই অধ্যায় থেকে 10-11টা আছে। ওকে, এবার তোমরা অ্যান্সার দিবা। বলো তোমরা অ্যান্সার দিবা এবার। বলছে কোন যৌগটি গঠনের সময় অষ্টক নিয়ম মেনে চলে? আচ্ছা, অণু গঠনের সময় কোন মৌল ইলেকট্রন গ্রহণ বা বর্জন বা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রনের ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এটা তো জানো, তাই না? একে অষ্টক নিয়ম বলে। বুঝতে পারছো? এখন তুমি যদি এটার ক্ষেত্রে লক্ষ্য করো, এটার ক্ষেত্রে এই যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামের তুমি যদি ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করো কিরকম বলো তো? 1s2 2s2 2p6 এবং 3s2 3p6 4s2। ঠিক আছে? আর এফ এর যদি ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করো, এফ এরটা কিরকম? 1s2 2s 2s2 এবং 2p কত? 5, এরকম কিনা? তাহলে ক্যালসিয়াম তার 2টি ইলেকট্রন ত্যাগ করে অষ্টক পূর্ণ করে। আর এদিকে এই যে ফ্লোরিন প্রত্যেকে একটি করে ইলেকট্রন ফ্লোরিনে পরিণত হয়, অর্থাৎ ফ্লোরিন মাইনাসে পরিণত হয়, কারণ এটা অ্যানায়ন। আর ক্যালসিয়াম কি? ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে অবশ্যই আলাদা আলাদা পার্থক্য আছে। তাহলে ও কি পজিটিভ আয়নে চার্জিত হবে, আর এ হচ্ছে নেগেটিভ আয়নে। ঠিক আছে? এইভাবে অষ্টক পূর্ণ করে। বুঝতে পারছো? বুঝা গেছে আমার কথা? তাহলে উত্তর কোনটা? এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তাহলে উত্তর কোনটা? এটা। বুঝতে পারছো? এখান থেকে একটা প্রশ্ন আসবেই, আসবেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি এখান থেকে এমসিকিউ না আসে, সিকিউ এর ঘ নাম্বারে আসবেই ইনশাআল্লাহ। না আসলে আমাকে বললো যে ভাইয়া আসেনি, তাহলে ধরে নিব আসলো না। ওকে, ঠিক আছে? বলো এই পর্যন্ত কে কে বুঝছো? বলো কে কে বুঝলা? এই পর্যন্ত কে কে বুঝছো? সবাই বুঝছো? বুঝা গেছে? ক্লিয়ার? নেক্সট প্রশ্নে যাই। দেখো বলছে সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নিম্নের কোনটিকে সমর্থন করে? আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl, তাই না? এটাকে যদি আমি ভাঙি তাহলে Na+ আর Cl- এইরকম পরিণত হয়। এখন তুমি আমাকে বলো তো, যদি আমি এই যে ক্যাটায়ন, এইটা বলছে সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস, ক্যাটায়ন কোনটা? এইটা। তাহলে বলো তো সোডিয়ামের কত? 11 না? এখন এটা 11, বাট আমাদের বলছে সোডিয়াম প্লাস, তাহলে 11 কি থাকবে? এখন 10 থাকবে।
তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2 2s2 2p6, এটা হবে ইলেকট্রন বিন্যাস। এখন এই ইলেকট্রনের বিন্যাসের মতো এদের মধ্যে কে এরকম হবে সেটা আমাদের বের করতে বলছে। আচ্ছা আমাদের বলো তো, এই যে সোডিয়াম, সোডিয়াম তো বুঝলাম, অ্যালুমিনিয়াম বুঝলাম, আচ্ছা আমাদের যদি লিথিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, লিথিয়ামের কয়টা? 3টা। এ তো জীবনেও হবে না, 3টা, এর মধ্যে থেকে যদি আবার চলে যায় তাহলে তো এ 2টাও হয়ে যাবে, এ তো জীবনেও হবে না। পটাশিয়াম, পটাশিয়ামের কত? 19, এ তো জীবনেও হবে না, কারণ একটা যদি চলে যায় পটাশিয়াম কি হয়? প্লাস, তাহলে এ হাইস্ট কত হবে বলো তো? 18 হবে হাইস্ট, তাহলে এটাও হবে না। বুঝতে পারছো? তাহলে হবে কে? অ্যালুমিনিয়ামের একটু লক্ষ্য করি, অ্যালুমিনিয়ামের কত? অ্যালুমিনিয়ামের 13, তাই না? অ্যালুমিনিয়ামের 13, আর এটা কি হয়ে গেছে? অ্যালুমিনিয়াম 3+ হয়ে গেছে। তাহলে 13 থেকে যদি 3 চলে যায়, 13 থেকে কত? 3 যদি চলে যায় তাহলে থাকে কত? 10, তাহলে 10 এটার সাথে মিলে, তাহলে উত্তর কি? অ্যালুমিনিয়াম। বুঝতে পারছো? উত্তর কি? অ্যালুমিনিয়াম। বলো তোমাদের রিভিশন হচ্ছে কিনা, রিভিশন হচ্ছে কিনা বলো, তোমাদের রিভিশন হচ্ছে কিনা আমাকে একটু ফাস্ট জানাও। আর একটা ম্যাথ, তারপরে ওই পারে আরো আছে, আরো আছে ভাইয়া, আরো আছে। এই অধ্যায় এত সহজ না, না, এই ভুল করা যাবে না। আচ্ছা 1 ঘন্টা কি হয়েছে? দেখতে দেখতে 1 ঘন্টা চলেই গেল, 51। আচ্ছা এই অধ্যায়টা আমাদের শেষ করতে হবে আর 9 মিনিটের মধ্যে, ঠিক আছে? নাহলে শেষ করতে পারবো না। বলছে নিচের কোন যৌগটিতে অ্যানায়ন ও ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান থাকে? আচ্ছা, অ্যানায়নের এবং ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা সমান থাকবে। তাহলে তুমি লক্ষ্য করো, আমি তোমাদের যেটা উত্তর হবে সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? একটু লক্ষ্য করো, দেখো সোডিয়াম, এই সোডিয়ামের মধ্যে যদি আমি এটাকে ভাঙি তাহলে Na+ আর Cl-, তাহলে এটা কত ছিল বলতো? 10, এখন 11, তাহলে এখন 10টা। এটা কত ছিল? 17, এখন কয়টা? একটা গ্রহণ করেছে, তাহলে 18, তাহলে দুইটা কি সমান হয়েছে? না। এবার এটার ক্ষেত্রে ক্যালসিয়াম, একটু লক্ষ্য করো, ক্যালসিয়ামের আগে কত ছিল? 20টা, এখন ক্যালসিয়াম 2+ এবং S2- এমন তৈরি হবে। ক্যালসিয়াম আগে 20টা ছিল, এখন কয়টা বলতো? 18টা। এবার সালফার, সালফারের কত ছিল বলতো? 16, সালফারের কত ছিল? 16, আরো দুইটা দেখো গ্রহণ করেছে, তাহলে 16 যোগ 2 সমান সমান কত? 18, তাহলে এইটা সমান, এটা অ্যান্সার। এগুলা তুমি চেক করবা, দেখলা এগুলা হবে না, ঠিক আছে? তাহলে ক্যাটায়ন আগে তোমাকে করতে হবে, করে ওইটার ইলেকট্রন বিন্যাস। খুবই ট্রিকি প্রশ্ন এগুলা, এই প্রশ্নটা আমার কেন জানি মনে হচ্ছে আসবেই, আসবে 100%। ইনশাআল্লাহ পরীক্ষার হলে দেখা হচ্ছে এই প্রশ্নটার সাথে, ঠিক আছে? তাহলে ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রন সংখ্যা এখান থেকে প্রশ্ন আসবে, ওকে? ঠিক আছে, আমি তো খুবই ক্লান্ত হয়ে গেলাম, 3টা অধ্যায় প্রায় শেষ। দেখো এবার পরবর্তী প্রশ্নে চলে যাই, পরবর্তী প্রশ্নে চলে যাই। তোমরা কি ক্লান্ত হয়ে গিয়েছো? তোমরা কি টায়ার্ড হয়ে গিয়েছো? দেখো নেক্সট প্রশ্ন, পিসিএল3 যৌগটিতে কত জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে? আচ্ছা মুক্ত জোড় ইলেকট্রন, একটু একটু লক্ষ্য করো যে কোন অণু গঠনের সময় পরমাণু সমূহের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন গুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তারা মুক্ত ইলেকট্রন। তার মানে যেখানে বন্ধনে তারা অংশগ্রহণ করবে না তারা মুক্ত ইলেকট্রন। আমার কথা বুঝতে পারছো? বন্ধনে অংশ নেয় না তারা মুক্ত ইলেকট্রন, ঠিক আছে? এবং সর্বশেষ শক্তি স্তরে এরা কি করবে? আলাদা আলাদা হয়ে থাকবে। তাহলে মুক্ত ইলেকট্রনের একটা জোড়া গঠন করলে সেটা হবে মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনের একটা জোড় গঠন করলে সেটা হবে মুক্ত জোড় ইলেকট্রন, ঠিক আছে? তাহলে একটু লক্ষ্য করো, আমি বলি, তাহলে এই যে পিসিএল3, এই পিসিএল3 কে যদি আমি একটু ভাঙি, ধরো পি সিএল সিএল সিএল, বলো এই যে পি এটা কত নাম্বার গ্রুপের? 15, তাহলে এর মধ্যে ইলেকট্রন সর্বশেষ শক্তি এরকম কি 5টা আছে না? এই 5টা আছে। ক্লোরিনের কয়টা করে থাকবে? 8টা করে থাকবে নাকি? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, কারণ এর 17, তাহলে 7টা করে থাকবে। এরও কি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, দেখো 7টা করে আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, দেখো 7টা করে আছে। এখন এই যে সর্বশেষ শক্তি স্তর, এটা নিয়ে একটা বন্ধন গঠন করবে, এর এটা নিয়ে আরেকটা বন্ধন গঠন করবে, এটা নিয়ে আরেকটা বন্ধন গঠন করবে। এবার দেখো বন্ধন গঠন হয়ে গেছে, আসলে এমন না, এটা এইরকম শেপ হবে, হ্যাঁ এরকম শেপ হবে।
ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, কিন্তু এই যে এর মধ্যে দিয়ে তো যাওয়া যাবে না, এটাকে এই পারে লিখতে হতো। যাই হোক, সমস্যা নেই। এবার দেখো কয়টা ইলেকট্রন থেকে গেছে, দেখো দুইটা, এ দেখো দুইটা, চারটা, দুইটা ছয়টা, দুইটা আটটা, 10টা, 12, 14, 16, 18, 20, তাহলে মোট ইলেকট্রন, মোট মুক্ত ইলেকট্রন, ঠিক আছে, মোট মুক্ত ইলেকট্রন কয়টা বলো তো? 20টা, 20টা। তাহলে মুক্ত জোর, মুক্ত জোর কয়টা হবে? 10 জোড়া, ঠিক আছে। তাহলে মুক্ত ইলেকট্রন কয়টা? 20টা। মুক্ত জোর তাহলে কয়টা? 10টা। তাহলে উত্তর হচ্ছে 10। বুঝতে পারলা? এগুলো আসবে, আমি তো ক্লান্ত হয়ে যাচ্ছি। ওকে, নেক্সট, অ্যামোনিয়াতে কতটি সমযোজী বন্ধন আছে? আচ্ছা, সমযোজী বন্ধন চিনার উপায় খুবই সহজ, খুবই সহজ, মাথায় রাখো। অ্যামোনিয়া কেমন, এরকম না NH3? এটার যদি একটু গাঠনিক সংকেতটা আমি আঁকি, তাহলে এমন না, এইচ এইচ এইচ, এমনই তো, তাই না? এবার বলো, এই যে N আর এই যে H, এই দুইটা কি গঠন করছে? একটা অধাতু অধাতু সমযোজী বন্ধন। এটাও কি অধাতু অধাতু সমযোজী বন্ধন, এটাও কি অধাতু অধাতু সমযোজী বন্ধন। তাহলে এটা একটা অধাতু, এটা একটা অধাতু, একটা সমযোজী। এটা একটা অধাতু, এটা একটা অধাতু, আরেকটা সমযোজী। এটা একটা অধাতু, এটা একটা অধাতু, আরেকটা সমযোজী। তাহলে বলো উত্তর কোনটা? 3। বুঝতে পারলা? এই বুঝতে পেরেছো? আশা করছি বুঝেছো। এবার এটা তো মুখস্থ পড়া। সালফারের সঠিক সংকেত কোনটি? যে সালফার 8, এটা হচ্ছে সালফারের আসল সংকেত, সালফার 8। এবার আসল পড়াতে আসো। কোনটি পানিতে দ্রবণীয়? খুবই মজার জিনিস, খুবই মজার জিনিস। তোমাকে এটা বুঝতে, বলো এই পর্যন্ত বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝেছো কিনা বলো। কোনটি পানিতে অদ্রবণীয়? আচ্ছা, একটু লক্ষ্য করো, আমি তোমাদের বলি, পানিতে দ্রবণীয় অদ্রবণীয় এগুলা ম্যাটার করে, ঠিক আছে। আমি তোমাদের একটু বলি, যারা পোলার সমযোজী, যারা পোলার সমযোজী এবং আয়নিক, দেখো আমি বলি, পোলার সমযোজী প্লাস এরা হচ্ছে আয়নিক, এরা হচ্ছে দ্রবণীয়, দ্রবণীয়। আর যারা তোমার অপোলার, অপোলার সমযোজী প্লাস আয়নিক, অনেকেই আছে, অনেকেই আছে, এরা হচ্ছে তোমার অদ্রবণীয়, ঠিক আছে। অনেক আয়নিকই অদ্রবণীয় হয়, ওগুলা ব্যতিক্রম, ঠিক আছে, ওগুলা ব্যতিক্রম। এখন যারা দ্রবণীয় আমি একটু লিখে দিই তোমাদের, তোমরা একটু মনে রাখবা। NaCl, KCl, MgCl2, CaI2, CaCl2, এটা L, হ্যাঁ। তারপরে LiCl, তারপরে FeCl2, আর মনে পড়ছে না, FeCl3, KOH, HCl, KNO3, NaF, K2SO4, তারপরে PbNO32, তারপরে AgNO3, এগুলা। এখন এইভাবে তুমি কয়টা মনে রাখবা? মনে রাখার উপায় একটাই, সেটা হচ্ছে, যদি যদি এই জায়গায় ভালোভাবে লক্ষ্য করো, লক্ষ্য করো, ভালোভাবে লক্ষ্য করো, যদি তোমার দ্রবণীয় জানতে চাই, দ্রবণীয়, তাহলে অবশ্যই সেটা আয়নিক হবে, আয়নিক হবে। এবং সেটা কি হবে বলতো? ধাতু প্লাস অধাতু, জাস্ট একটাই ব্যাপার। তাহলে দেখো তো, লিথিয়াম এটা ধাতু, এটা অধাতু, তাহলে এটা দ্রবণীয়, এটা কি? এটা দ্রবণীয়, তাহলে এটা অ্যান্সার হবে না। MgCl2, বলো এটা দ্রবণীয় না অদ্রবণীয়? দেখো, ধাতু অধাতু, তার মানে এটাও দ্রবণীয়। এবার এটা দেখো, এটা দেখো, ধাতু, এই যে এটা হচ্ছে অধাতু, এটাও অধাতু, এটা অ্যান্সার। দেখো, ধাতু অধাতু, এটাও দ্রবণীয়। তাহলে দ্রবণীয় নয় কোনটা, অদ্রবণীয় কোনটা? CH3, কারণ হাইড্রোজেন একটা অধাতুর মতো আচরণ করে, হাইড্রোজেন অধাতুর মতো আচরণ করে। শেষ, আমাদের এই অধ্যায় শেষ। বলো কে কে বুঝলা, বলো কে কে বুঝলা। ডোনাল্ড ট্রাম্প দেখেছিল, যায়নি, তোমাদের ক্লাস করানোর জন্য যায়নি, আর তোমরা ক্লাস করছো না। কে কে আসো দেখি এই পর্যন্ত,
তাড়াতাড়ি কমেন্ট করে জানাও, কমেন্ট করো, কমেন্ট করো। আমার দাঁতে প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা আমার দাঁতে, তারপরেও আমি এত কথা বলছি। ইনফ্যাক্ট কালকে আমার পরীক্ষা, কালকে আমার সেকেন্ড ইন কোর্সের একটা পরীক্ষা, ঠিক আছে? তাও আমি তোমাদের ক্লাস নিচ্ছি আজকে, যেন তোমাদের এগুলা রিভাইজ হয়ে যায়, যেন আমার কোনো স্টুডেন্ট একটাও ছেড়ে না আসে। ক্লিয়ার? একটু কমেন্ট করো তো সবাই যে কে কে আসো। আমার দাঁতে প্রচন্ড ব্যথা হচ্ছে। ফাস্ট ফাস্ট বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ রাফা, সব শেষ করবা আজকে, পুরো ক্লাস করবা, ঠিক আছে? বেশি পড়াবো না রে, প্যারা নাই। চলো সলভ শুরু করি। বলছে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে মোট অণুর সংখ্যা কত? তাহলে আমাদের ওই একটাই সূত্র, তাবিজ। আমাদের প্রথমে তাবিজ মনে রাখতে হবে। তাবিজ কি ছিল? n is equal to w by m is equal to x by na is equal to vls is equal to v by 22.4 is equal to v by 24.78। এটা তাবিজ, এই তাবিজ জানতে হবে, ঠিক আছে? আছি ভাইয়া। হ্যাঁ রাফা থাকো। এবার দেখো এটা কি, ডাব্লুর ভ্যালু, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 44 গ্রাম। মোট অণুর সংখ্যা অর্থাৎ এক্স এর মান চাইছে। কার্বন ডাই অক্সাইড, তার মানে এম এর মান কত পাবো? কার্বন ডাই অক্সাইড থেকে পাবো কার্বনের কত, 12 প্লাস 32 সমান সমান কত, 44। তাহলে এবার অ্যান্সার করো, অ্যান্সার করো। ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু এক্স বাই এন এ। তাহলে ডাব্লিউর ভ্যালু কত, 44, এম এর ভ্যালু 44 ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এন এ হচ্ছে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার কত, 23। এটা এটা কাটা, তাহলে এক্স সমান সমান অ্যাভোগাড্রোর পরিমাণ 026 ইনটু 10 টু দি পাওয়ার 23। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এত টি, এত টি, ঠিক আছে? এটা অ্যান্সার। পরবর্তী পরবর্তী ম্যাথ বলছে 4 গ্রাম ক্যালসিয়ামে কত মোল? আচ্ছা তাহলে ডাব্লিউ সমান সমান 4 গ্রাম, ক্যালসিয়াম কত, 40, এবং কত মোল বলো তো? তাহলে এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। তাহলে 4 বাই 40, 4 4 কাটা, তাহলে এখানে হচ্ছে তোমার 10, আর এখানে কত থাকে, 0.1 এত মোল। এটা অ্যান্সার, ঠিক আছে? ইসরাত এবং রাফা দুইজনই খুব অ্যাক্টিভ, খুব ভালো পড়াশোনা করে তারা, ঠিক আছে? পরবর্তী ম্যাথ বলছে দেখো এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ভর, আর এটা হচ্ছে পরমাণুর মানে পারমাণবিক সংখ্যা। এর একটি পরমাণুর ভর, তাহলে পরমাণুর ভর চাইছে, কি চাইছে? পরমাণুর ভর চাইছে। তাহলে যখন পরমাণুর ভর চাইবে তখন জাস্ট তুমি ক্যালকুলেশন করবা। কি ক্যালকুলেশন করবা বলো তো? ওই যে ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু এক্স বাই এন এ, তাই না? তাহলে এটার ভর কত, 24 না? তাহলে ডাব্লিউ তো চাইছে, তাহলে লিখা যায় এক্স ইন্টু এম ডিভাইডেড বাই এন এ, তাই না? এন এ নাম্বার অফ অ্যাভোগাড্রো। এক্স এর ভ্যালু কত, একটি চাইছে না, এই যে একটি পরমাণু, তাই না? তাহলে 1 ইন্টু এম এর ভ্যালু কত বলো তো? এম এর ভ্যালু 24। আমি আস্তে কথা বলছি কারণ আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, শরীর খারাপ করছে। এন এ হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 23 ইজ ইকুয়াল টু, সব শেষ করবো আজকে, সিকিউ এমসিকিউ সব শেষ করবো, এক ক্লাসে শেষ করবো। রেদওয়ান আহমেদ, আরে রেদওয়ান কি অবস্থা, বলো কি অবস্থা ভাইয়া? এবার ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো। 24 ভাগ 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 23। কত আসছে বলো তো? আসছে কত, 3.98 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝছো। ওকে ঠিক আছে, ঠিক আছে। এবার নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলছে প্রমাণ অবস্থায় 5 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত? তাহলে এখানে n সমান সমান কত দেওয়া আছে, 5 মোল। প্রমাণ অবস্থা যখনই বলবে তার মানে এসটিপি, প্রমাণ অবস্থা বলেছে তার মানে এসটিপি। রেদওয়ান আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। রেদওয়ান ক্লাস করো। রেদওয়ান তুমি কোন ক্লাস? তুমি কি এসএসসি 26? জানাও তো, তুমি তো খুব অ্যাক্টিভ, সুন্দর, ক্লাস করো। হ্যাঁ দেখো n ইজ ইকুয়াল টু 5 মোল,
এবার দেখো এখান থেকে এই যে CO2, এখান থেকে তুমি কি পাবা? M সমান সমান কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর পাবা। দেখো কত, 44 গ্রাম, একটু আগে বের করছি। ঠিক আছে, এবার প্রমাণ অবস্থা বলেছে না, এবং গ্যাসের আয়তন চাইছে না। দেখো খুব মনোযোগ, এখানে প্রমাণ অবস্থা বলেছে, তার মানে তোমাকে V/22.4 এটা আনতেই হবে, ইজ ইকুয়াল টু যে যে আছে তার সাথে তুলনা করবা। দেখো 5 মোল আছে না, লক্ষ্য করো 5 মোল আছে না, এই 5 মোল হচ্ছে এন এর ভ্যালু, তাহলে এটার সাথে এটা তুলনা করবা। তাহলে ভি সমান সমান 22.4 ইজ ইকুয়াল টু এন এর মান কত? 5। জি ভাইয়া, SSC 26। ওকে ঠিক আছে, ক্লাস করো। হ্যাঁ, এবার দেখো ভি এর ভ্যালু, ভি সমান সমান এই 5 ইন্টু 22.4 গুণ করে দাও, কত আসে? 5 ইন্টু 22.4, 112। ঠিক আছে, 112। এত কি বলতো? এত কি? এত লিটার। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটা কথা বলি, শোনো। পৃথিবীতে তুমি অনেক মানুষ পাবা যে তোমাকে বুঝবে না, কখনোই বুঝবে না। আমি আমার স্টুডেন্টদের ভালোবাসি, আমি আমার স্টুডেন্টদের ভালোবাসি। যদি তোমাদের কালকে পরীক্ষা থাকতো, জীবনেও আমি আজকে লাইভে আসতাম না। কেন? কারণ তোমাদের সময় অপচয় হবে, বাট তোমাদের এক্সামের দেরি আছে, এই জন্য আজকে লাইভে আসা। যেগুলো পড়াবো তোমাদের রিভিশন হবে 100%। আমি বলছি 100% তোমাদের রিভিশন হবে, হবেই, নাহলে তোমরা পড়তা না বাসায়। এই যে ক্লাস করাচ্ছি, সিজান ভাই আমাদের ক্লাস নিচ্ছে, আমাদের পরিচিত মুখ, তোমার ক্লাস করতে ভালো লাগবে, তুমি একটু হলেও পড়ার মধ্যে থাকবা, এগুলাই আসবে পরীক্ষায়। অনেক কষ্ট করছি তোমাদের জন্য, এবং এটার জন্য তোমার আউটপুট হচ্ছে রেজাল্ট। আর আমি এমন একটা মানুষ, বিশ্বাস করো, আমি এমন একটা মানুষ, যে মানুষের সাথে যদি কেউ বসে এক কাপ চা না খায়, অথবা তার সাথে বসে যদি কেউ 2 মিনিট কথা না বলে, সে আমাকে চিনতেই পারবে না যে আমি কেমন। দূর থেকে মানুষ আমাকে অনেকভাবে জাজ করতে পারে, বাট আমার সাথে যখন সে মিশবে, তখনই সে একমাত্র বুঝবে যে আমি কেমন মানুষ। আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে আসছে, কখনো কারো 1 টাকার অন্যায় করিনি। কেউ বলতে পারবে না যে সিজান আমার ক্ষতি করেছে, কেউ বলতে পারবে না, কেউ না, কখনো না। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জায়গা থেকে সেফ আছি। এই পর্যন্ত বুঝতে পারছো? ওকে, আমাদের কয় ঘন্টা হয়েছে? এই 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেছে। এই পর্যন্ত খুবই মজা লাগলো না? পিকচার अभी बाकी है मेरे दोस्त, পিকচার তো अभी बाकी है। ওকে, এগুলা হয়ে গেছে, এবার এটা বলছে যে 1 লিটার দ্রবণে 24.5 গ্রাম H2SO4 দ্রবীভূত থাকলে দ্রবণের মোলারিটি কত? আচ্ছা একটু আমি বেসিক বুঝাই। মোলারিটি, এটা যে কথা, ঘনমাত্রা একই কথা। যদি বলে সেমি মোলার, তাইলে ওখানে ঘনমাত্রা হবে 0.5 m। যদি বলে ডেসি মোলার, তাহলে ওটা হবে 0.1 m। যদি বলে সেন্টিমোলার, তাহলে ওখানে হবে 0.01 m। এগুলা মনে রাখো। আর যদি বলে মোলার দ্রবণ, মোলার দ্রবণ, তাহলে ওইটা হবে 1 m। ঠিক আছে, এগুলা একটু জেনে রাখবা। ঠিক আছে, এগুলা একটু তোমাকে জেনে রাখতে হবে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা একটু দেখি কি কি। 1 লিটার, তাহলে ভি সমান সমান কত? 1 লিটার। ডাব্লিউ সমান সমান 24.5 গ্রাম, এবং H2SO4 এটা বের করবা, দেখবা 98 গ্রাম আসবে। ঠিক আছে, এগুলো আমাদের মুখস্থ করতে হতো অ্যাডমিশনে। ঠিক আছে, এটা হচ্ছে 98 গ্রাম, এগুলো মুখস্থ রাখতে হতো আমাদের ফার্স্ট ক্যালকুলেশন করার জন্য। ওকে, নেক্সট দেখো আমাদের বলছে যে দ্রবণের মোলারিটি কত, তাহলে এস ইজ ইকুয়াল টু, দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? এস এম ভি, তাই না? আমাদের এস চাইছে, তাহলে এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ভি। ডাব্লিউ এর ভ্যালু কত? 24.5 ডিভাইডেড বাই এম এর ভ্যালু কত? এম হচ্ছে 98 ইন্টু ভি কত বলতো? 1 লিটার। ক্যালকুলেশন করো, যা আসবে সেটাই আনসার। তাহলে 24.5 ভাগ 98 কত আসছে? 0.25। এত কি বলতো? এত মোলার, অথবা 0.25 m। বলো কে কে বুঝছো? বলো কে কে বুঝেছো? বলো কে কে বুঝেছো? কে কে বুঝেছো বলো।
বুঝেছো? এগুলা হচ্ছে বেসিক, এগুলা অন্য অন্য প্রশ্নে আসতে পারে, এই জন্য আমি লিখে দিলাম। রিভিশন করছি আমরা, আমরা কোনো কমন ফেলছি না, রিভিশন করছি ইনশাল্লাহ। যদি পরীক্ষার হলে এগুলো আসে, তখন আমার চেহারাটা তোমার মনে ভেসে উঠবে যে ভাই আমাদের এগুলা করাইছিল, আলহামদুলিল্লাহ মনে হবে তখন। আর এটাই চাই। বুঝা গেছে? নেক্সট প্রশ্ন বলছে এত লিটার এবং এত মোলার, তাহলে ভি এর ভ্যালু কত? 1.5 এত লিটার, এবং এস এর ভ্যালু হচ্ছে 0.5 এম মোলার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, অর্থাৎ এম এর ভ্যালু কত হবে? NaHCO3। এটা আমরা বের করব, ঠিক আছে? এটা বের করব, বের করো দেখি, এটা ক্যালকুলেশন করো। তাহলে সোডিয়ামের কত? 23 প্লাস হাইড্রোজেনের 1, কার্বনের কত? 12, অক্সিজেনের 16 ইন্টু 3টা অক্সিজেন। তাহলে ক্যালকুলেশন করো সব। বুঝতে পারছি ভাইয়া, ওকে। 23 যোগ 1 যোগ 12 যোগ 16 ইন্টু 3, 84। ঠিক আছে, কত আসবে? 84। তাহলে সব বের হইলো। দ্রবের পরিমাণ অর্থাৎ ডাব্লিউ চাইছে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি। তাহলে এস এর ভ্যালু কত? 0.5, এম এর ভ্যালু 1.5 ইন্টু ভি এর ভ্যালু কত? 1. আচ্ছা 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 সরি, এটা হচ্ছে 84। আচ্ছা আরেকবার লিখি, এস এর ভ্যালু কত? 0.5, এম এর ভ্যালু কত? এই যে 84, এবং ভি এর ভ্যালু কত? 1.5। তাইলে ক্যালকুলেশন করো, 0.5 ইন্টু 84 ইন্টু 1.5 কত আসে? 63। এটাই হচ্ছে অ্যান্সার। এত কি গ্রাম, ঠিক আছে? 63 এত গ্রাম। বুঝতে পেরেছো? বলো বলো, বুঝতে পেরেছো কিনা? বুঝেছো? বুঝতে পারছি ভাইয়া, ওকে ওকে ওকে। আজ কয় ঘন্টা হইলো ক্লাস? 1 ঘন্টা 12 মিনিট। খুব টায়ার্ড, একটু দাঁড়াই। ওকে, নেক্সট কোশ্চেন 7 নাম্বার। বলছে Na2CO3 যৌগের কার্বন মৌলটির শতকরা সংযুতি কত? তাহলে শতকরা সংযুতির সূত্র কি? শতকরা সংযুতি, এটা সূত্র কি বলতো? মৌলের মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণু সংখ্যা ইন্টু 100 ডিভাইডেড বাই কি বলতো? যৌগের আণবিক ভর। তাহলে বলো, এই যে মৌলের পারমাণবিক ভর, এটা কে কার্বন না? তাহলে কার্বনের কত বলতো? 12। কয়টা কার্বন আছে? একটা কার্বন আছে, ইন্টু 100 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর, এটার আণবিক ভর বের করো। দেখো কত আসে? 23 ইন্টু 2, 23 ইন্টু 2 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3। ক্যালকুলেশন করে দেখবো 106 আসছে। কিভাবে বললাম? কেন? এটা আমাদের অ্যাডমিশনে মুখস্থ করতে হয়েছিল, ঠিক আছে? এগুলা মনে রাখতে হবে। তাহলে 106, তাহলে 12 ইন্টু 100 ভাগ কত? 106। তাহলে কত আসছে? 11.32, অথবা এত পার্সেন্ট, 11.32% দিলেই হবে, এটাই অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা রেদওয়ান, তোমার বাসা কোথায়? একটু কমেন্টে জানাও দেখি, কোথায় থেকে ক্লাস করছো তুমি? কমেন্টে জানাও, কে কোথায় থেকে ক্লাস করছো একটু কমেন্টে জানাও তো। হ্যাঁ ভাই, আমি খালি বুঝি নাই ভাই। মুগ্ধ মুগ্ধ, তুমি তো আর্টসের স্টুডেন্ট, তুমি এই ক্লাস করে কি করবা? যাও তাড়াতাড়ি কৃষি পড়ো, কৃষি পরীক্ষা না? যাও বীজ বপন পড়ো, ঠিক আছে? 7টা প্রশ্ন শেষ, আরো কয়েকটা দেখি। আমরা আমাদের লক্ষ্যের খুব কাছে চলে এসেছি, কঠিন অধ্যায়টা শেষ হয়ে গেলে বাঁচি, তাই না? দেখো বলছে 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কত মোল HCl প্রয়োজন? আচ্ছা, খুবই মজার প্রশ্ন। দেখো আমরা একটু বিক্রিয়া করি, অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে কি মিশাবো? HCl মিশাবো। তৈরি হবে কি বলতো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি, ঠিক আছে? এটা তৈরি হবে।
দেখো সমতা আছে, অ্যালুমিনিয়াম এখানে কয়টা, দুইটা, তাহলে এই পারেও 2 দিতে হবে, এই যে 2 দিলাম। এবার দেখো ক্লোরিন এই পারে কয়টা হয়ে গেছে, 3 দুগুণে 6, তাহলে এখানেও ক্লোরিন কত দিতে হবে, 6। এই পারে হাইড্রোজেন কত, 6টা হয়ে গেছে। এই পারে হাইড্রোজেন কয়টা, 2টা, তাহলে এখানে 3 দিতে হবে। আচ্ছা দেখো এবার বলছে যে অ্যালুমিনিয়াম, দেখো অ্যালুমিনিয়ামকে সম্পূর্ণরূপে রাজশাহী জেলার চারঘাট উপজেলার হলিদাগাছি থেকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার মানে তুমি মেবি শিশির স্টুডেন্ট, তাই না? ওকে, খুবই সুন্দর, ক্লাস করো, ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে, আল্লাহ যদি সহায় থাকে। এইখান থেকে সিকিউ এমসিকিউ সব কমন থাকবে আজকের ক্লাস থেকে, সব, কারণ আমরা সব রিভিশন করছি। দেখো আমাদের বিক্রিয়া শেষ, সমাধাকরণ শেষ, তাহলে প্রথমে কি করতে হবে, তোমাকে বিক্রিয়া করতে হবে। 2 নাম্বার কি করতে হবে, সমতাকরণ করতে হবে, ঠিক আছে, সমতাকরণ করতে হবে। 3 নাম্বার তোমাকে কি করতে হবে বলো তো, হিসাব করতে হবে, হিসাব। দেখো আমি সিরিয়াল সিকোয়েন্স করে দিলাম, প্রথমে বিক্রিয়া করবা, তারপর সমতাকরণ, তারপরে হিসাব, ঠিক আছে। এবার তুমি লক্ষ্য করো, এখানে খুব মনোযোগ দিতে হবে। দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে 6 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করেছে। এখন তুমি চিন্তা করো যে 1 মোল, এটা কি 1 মোল না বলো তো, এখানে 1 মোল আছে না, তাহলে 1 মোল, লক্ষ্য করো 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে যদি যদি 6 মোল HCl এর সাথে বিক্রিয়া করে, 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যদি 6 মোল HCl বিক্রিয়া করে, তাহলে বলতো 2 মোলের সাথে ডাবল বিক্রিয়া করবে না, 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে অবশ্যই 2 × 6 = 12 মোল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, বুঝতে পারলা? তাহলে 1 মোল যদি 6 মোলের সাথে 6 মোল HCl এর সাথে তোমার বিক্রিয়া করে প্রশমিত হয়, তাহলে 2 মোল অবশ্যই তার ডাবলের সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ 12 মোলের সাথে বিক্রিয়া করে প্রশমিত হবে। বুঝতে পেরেছো? খুবই চমৎকার, খুবই সহজ। নেক্সট আমাদের লিমিটিং বিক্রিয়ক, যেটা তোমরা ভয় পাও, আমি তোমাদের আজকে পানি বানাই দিব, এটা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে লিমিটিং বিক্রিয়ক থেকে আর কোনো ভয়ই লাগবে না। দেখি তো কে ভয় দেখাচ্ছে, আমিও দেখছি, ঠিক আছে, দেখি কে ভয় দেখাচ্ছে, বুঝেছ? ওকে, এবার দেখো আমরা এটা করি, আমরা এটা একটু সলভ করি। MgCl2 এবং MgCl2, দেখো এটা তো আমাদের বিক্রিয়া, তাই না? তাহলে বলো তো এটা কত গ্রাম আছে, এটা আগে দেখো তো, সমতা আছে, এটা সমতা আছে, তাহলে এটা দেখো তো কত মোল আছে, এটা হচ্ছে মোল না, আমরা হিসাব করব আণবিক ভর অনুযায়ী। তাহলে ম্যাগনেসিয়াম কত বলো তো, 24, এটা 24 আণবিক ভর হিসাব করছে, এটা 35.5 × 2, তার মানে 71 গ্রাম, এটা তাই না, 71। আর এই যে MgCl2, এটা দেখানোর দরকার নাই, কারণ আমার এটার সাথে এটা বিক্রিয়া করে যেটা আগে শেষ হয়ে যাবে সেটা লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। লিমিটিং বিক্রিয়কটা কি, লিমিটিং লিমিটিং এটা হচ্ছে যেটা আগে শেষ হবে, এক কথায় শেষ, যেটা আগে শেষ হবে এক কথায় শেষ, ঠিক আছে। তাহলে কোনটা আগে শেষ হবে হিসাব করো, এইভাবে হিসাব করবো, আমি বলি ঐকিক নিয়মে, যে এই যে 71 গ্রাম ক্লোরিন কার সাথে বিক্রিয়া করে, 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে, তাহলে লিখো 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 24 গ্রাম ম্যাগনেসিয়াম এর সাথে, ঠিক আছে। অতএব 1 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে, অবশ্যই কম। দেখো আমি বলি এই ঐকিক নিয়মটা আজকে শিখাই দিব, আর কোনোদিন ভুল যাবে না, আজকে শিখাই দিব আর কোনোদিন ভুল যাবে না। দেখো 71 গ্রাম Cl2 বিক্রিয়া করে 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে, তাহলে বলো তো 71 গ্রামে যদি এত হয়, তাহলে 1 গ্রামে 71 এ যদি 24 গ্রাম হয়, তাহলে 1 গ্রামে অবশ্যই কম হবে, তার মানে ভাগ। এখন কে উপরে যাবে কে নিচে যাবে, এটা হচ্ছে প্রশ্ন। দেখো এটাকে ধরে এভাবে ঘুরাই দাও, তাহলে এখানে যে থাকবে সে উপরে থাকবে, এখানে যে থাকবে সে নিচে যাবে, 71 ম্যাগনেসিয়াম, ঠিক আছে। তাহলে এখানে যে থাকবে সে উপরে, এখানে যে যাবে সে নিচে, জাস্ট এটা এখানে বসে যাবে, এটা এখানে নিচে চলে আসবে, শেষ। এবার হিসাব করো কত আসে, দেখো কত আসে, তাইলে 24/71 কত আসে, 0.338 এত গ্রাম। এবার দেখো, এবার তুমি বুঝবা কিভাবে যে কে লিমিটিং। দেখো 1 গ্রাম আমি ধরেছি কি, দেখো 1 গ্রাম ক্লোরিন ধরেছি, তাহলে এখানে
ক্লোরিনের পরিমাণ 1 গ্রাম, লক্ষ্য করো 1 গ্রাম ধরেছি, 71 গ্রাম এটা তো দেওয়া আছে 24 গ্রামের সাথে বিক্রিয়া করে, বাট আমি ধরে নিয়েছি যে 1 গ্রাম ক্লোরিন, আমি ধরে নিয়েছি 1 গ্রাম ক্লোরিন, তাহলে ক্লোরিনের পরিমাণ কত? 1 গ্রাম। এই 1 গ্রামের সাথে বিক্রিয়া করছে কতটুকু এটা এখানে বের হবে। তাহলে এই যে পরিমাণটা এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের পরিমাণ কত? 0.33 এত গ্রাম। লক্ষ্য করো ক্লোরিনের পরিমাণ 1 গ্রাম, ম্যাগনেসিয়ামের পরিমাণ 0.33 গ্রাম। দেখো তাহলে বলো 1 গ্রামের সাথে বিক্রিয়া করতে এতটুকুতেই হয়ে যাচ্ছে, তাহলে কি আরো বাকি থাকছে না? তাহলে এই জায়গায় লিমিটিং কে? ক্লোরিন। আবার বলি 1 গ্রাম ক্লোরিন শুধুমাত্র এতটুকুর সাথে বিক্রিয়া করছে, তার মানে এটা যদি আমি 1 গ্রাম বিবেচনা করি যে দুইটা 1 গ্রাম করে আছে, তাহলে এই 1 গ্রাম শেষ হয়ে যাচ্ছে জাস্ট এতটুকু ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে। তাহলে ক্লোরিন 1 গ্রাম শেষ, ম্যাগনেসিয়ামের আরো অবশিষ্ট আছে, তাহলে লিমিটিং কে? লিমিটিং হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, তাহলে লিমিটিং কে? ক্লোরিন। তার মানে যেটা আগে শেষ হয়ে যাবে সেটাই লিমিটিং। শেষ। এই লিমিটিং এর কনসেপ্ট আজ থেকে ইনশাআল্লাহ আর ভুল হবে না। বলো এই পর্যন্ত কে কে বুঝলা? এই অধ্যায় শেষ। আর একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন এই অধ্যায় শেষ হয়ে যাবে। বলো এই প্রশ্নটা কে কে বুঝলা? তাড়াতাড়ি কমেন্টে জানাও যে আমি বুঝেছি। বুঝেছো? কমেন্ট করো ফার্স্ট। এই প্রশ্নটা সলভ করে দিয়ে আমরা এই অধ্যায়টা শেষ করে দিব। হ্যাঁ, দেখো নেক্সট প্রশ্ন বলছে 100 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 45 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে দেখো পাওয়া যায় কতটুকু? প্রকৃত। দেখো আমি বলি পাওয়া যায় যেটা সেটা হচ্ছে বিক্রিয়া হওয়ার পর প্রকৃত উৎপাদের পরিমাণ। তাহলে পাওয়া যায় এটা হচ্ছে প্রকৃত উৎপাদ। প্রকৃত উৎপাদ কত বলতো? 45 গ্রাম। ঠিক আছে, এবার উৎপাদের শতকরা পরিমাণ জানতে চাইছে, তাইলে আমাদের সূত্র আগে আমরা লিখব যে শতকরা পরিমাণ সমান সমান, সূত্র কি বলতো? এভাবে লিখবা জাস্ট সংক্ষেপে, প্রকৃত পরিমাণ, প্রকৃত উৎপাদ ডিভাইডেড বাই সমীকরণ থেকে হিসাব, শর্টকাট সমীকরণ থেকে হিসাব, থেকে হিসাব ইনটু 100, এটাই হচ্ছে শতকরা। অত বড় তুমি, আমরা তো জানি, আমরা জানি না সূত্র জানি তো আমরা যে উৎপাদের শতকরা পরিমাণ সমান সমান হচ্ছে বিক্রিয়া হওয়ার পর প্রকৃত উৎপাদের পরিমাণ ডিভাইডেড বাই রাসায়নিক বিক্রিয়া সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ ইনটু 100। কিন্তু আমরা এত বড় মনে রাখবো কেন? আমরা এভাবে মনে রাখবো প্রকৃত উৎপাদ ডিভাইডেড বাই সমীকরণ থেকে হিসাব ইনটু 100%। এখন প্রকৃত উৎপাদ 45%, যেটা হচ্ছে দেওয়া আছে, এই যে 45 গ্রাম এটা দেওয়া আছে না? দেখো এত তাপ দিয়ে 45 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়, যেটা পাওয়া যায়, যেটা পাওয়া যায় ওইটা হচ্ছে প্রকৃত উৎপাদ। এটা প্রশ্নেই দেওয়া থাকবে। তাহলে তোমাকে বের করতে হবে সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। এই সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণটা এখন বের করব। দেখো ম্যাগনেসিয়াম কার্বনেট সংকেত কি বলতো? MgCO3। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেটের সংকেত, এখানে স্পেস হয়ে গেল। এটা যদি আমি একটু ভাঙি তাহলে পাবো ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এবার এদের আমরা আণবিক ভরগুলা বের করি। তাহলে ম্যাগনেসিয়ামের 24 প্লাস 12 কার্বনের এবং 16 ইন্টু 3 কত হয়? 24 আর 12 তাহলে হচ্ছে 26, এদিকে 36, 84 গ্রাম। ঠিক আছে, 84 গ্রাম। আর এই ম্যাগনেসিয়াম কত? 24, এটা 16, তাহলে কত? 40 গ্রাম। ঠিক আছে, এই দুইটা নিয়েই তো আমার কাজ। কারণ ম্যাগনেসিয়াম কার্বনেট, দেখো ম্যাগনেসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়ামের অক্সাইডের সংকেত কি? MgO। আর এটার সংকেত কি? এটার সংকেত হচ্ছে MgCO3। ঠিক আছে, ওকে। তাহলে এবার দেখো একটু লক্ষ্য করো, আর একটু, আর বেশি না, 2-3টা অধ্যায় আছে, 2টা অধ্যায় আছে। দেখো লক্ষ্য করো, এবার তোমার হিসাব করতে হবে। তুমি বলবা যে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট হতে পাওয়া যায় 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট লিখো তোমরা থেকে পাওয়া যায় 40 গ্রাম MgO ম্যাগনেসিয়াম অক্সাইড। অতএব 1 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় কত? এটা যেখানে এটা উপরে, আমি কি শিখাইলাম? এখানে যেটা থাকবে সেটা উপরে, আর এখানে যেটা থাকবে এটা নিচে। তাহলে কত? এখানে 84 এত গ্রাম। ঠিক আছে, অতএব দেখো 100 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায়, তাহলে 100 গ্রাম থেকে কতটুকু এটা হিসাব করো। তাহলে 100 গ্রাম থেকে পাওয়া যায় কত? 40 ইন্টু 100 ডিভাইডেড বাই কত? 84। তাহলে হিসাব করো 40 ইন্টু 100 ভাগ কত? 84। 40 100
ভাগ চলে আসে, কত আসে? 47.6। এটা কি উত্তর? না, এটা উত্তর না। এবার এই সমীকরণে আমরা বসাবো, তাহলে শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ উৎপাদের শতকরা পরিমাণ। দেখো কি বলছে, প্রকৃত উৎপাদ কত? 45। আমরা 45 লিখলাম, ডিভাইডেড বাই সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ কত? 47.6। তাহলে লিখো 47.6 ইন্টু কি 100। এবার ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা উত্তর। তাহলে 45 ভাগ 47.6 ইন্টু কত? 100, কত আসে? 94.53 এত পার্সেন্ট। এটাই উত্তর। ঠিক আছে, এটাই উত্তর। বলো কে কে বুঝেছো? স্ক্রিনশট নিয়ে নাও পারলে, আমি ছবি তুলে দিব, প্যারা নাই। কে কে বুঝছো বলো, এটাই উত্তর। শেষ, আমাদের এই অধ্যায় শেষ, পানি পানি অধ্যায়। বুঝেছো? রাসায়নিক বিক্রিয়া শুরু করবো তাড়াতাড়ি। ভাইয়া সহজ অনেক। রাফা, হ্যাঁ ঠিক আছে রাফা, আজকে তোমাদের জারণ বিজারণের সেই জিনিস শিখাবো। একটু পানি খাই নি, হ্যাঁ রেস্ট করি 1 মিনিট। বুঝছো? আজকে সবকিছু ইজি ইজি করে দেব, ইজি পিজি। হয়তোবা কালকের পরীক্ষার জন্য আমি পড়ে যেতে পারবো না, তোমরা আমার জন্য দোয়া করো, হ্যাঁ যেন না পড়ে ভালো রেজাল্ট করতে পারি। এখন তোমরা যদি বলো তো ভাইয়া আমরাও না পড়ে ভালো রেজাল্ট করতে চাই, তাইলে তো হবে না। হবে, বলো হবে। কয় ঘন্টা হলো একটু কমেন্ট করো তো দেখি, কমেন্ট টমেন্ট পড়ি। আর কথা বলতে ভালো লাগছে না, 1.5 ঘন্টা হয়ে গেছে, আর 2টা অধ্যায়, প্যারা নেই। চলো চলো সলভ করি। দেখো বলছে, এদিক তাকাও, আমি খুবই টায়ার্ড বুঝলা, প্রচুর টায়ার্ড, প্রচুর। তবে ব্যাপার না, শোনো, এই অধ্যায়গুলা তুমি যদি ভালোভাবে শেষ করতে পারো, বিশ্বাস করো, বিশ্বাস করো, এগুলা যদি ভালোভাবে শেষ করে যাইতে পারো, তোমার কেউ আটকাতে পারবে না, কেউ না, কেউ না, আমি বলছি ইনশাল্লাহ। বুঝতে পারছি, ওকে রাফা বুঝতে পারছি স্যার, হ্যাঁ ঠিক আছে। নিজম পড়ো, সবাই ক্লাসে আছো, ভালো লাগছে তো। স্ক্রিনশট নিও তো রাফা একটা, হ্যাঁ স্ক্রিনশট নিও, কয়জন ক্লাসে আছে স্ক্রিনশট নিও একটা। আচ্ছা আমরা জারণ বিজারণ শুরু করি। দেখো এগুলো, এটা পরে বুঝছি, আগে আমরা একটু বেসিক দেখি, হ্যাঁ যেন আমরা সবকিছু অ্যান্সার করতে পারি। দেখো জারণ, জারণ মানে, জারণ মান বৃদ্ধি। যার জারণ ঘটে সে হচ্ছে, সে হচ্ছে বিজারক, বিজারক। যার জারণ ঘটে সে বিজারক, আর সে কি হয়? জারিত হয়, জারিত হয়। ঠিক আছে? এবং যার বিজারণ ঘটে, বিজারণ, তার কি হয়? জারণ মান হ্রাস পায়, এবং তাকে বলা হয় জারক, এবং সে কি হয়? বিজারিত হয়। ঠিক আছে? এটা হচ্ছে কনসেপ্ট। এটা কি? এটা হচ্ছে কনসেপ্ট। এখান থেকে তুমি যদি বুঝো তাহলে সব শেষ। দেখো আরেকটা জিনিস তোমাকে বুঝতে হবে, যদি কেউ একা থাকে, যদি কেউ একা থাকে, সেটা মৌল হোক, সেটা মৌল বা যৌগ হোক, তার জারণ মান 0। একটা জিনিস মনে রাখলেই শেষ। তাহলে বলো, আর যদি, লেখো এখানে যে আর যদি, আর যদি আয়ন থাকে, আয়ন থাকে, তাহলে আয়নের পরিমাণ, পরিমাণ তার, আয়নের পরিমাণ, আচ্ছা পরিমাণ বলতে ইলেকট্রনের পরিমাণ, ঠিক আছে, চার্জের পরিমাণ, আয়নের চার্জের পরিমাণ তার জারণ। ঠিক আছে? এই কনসেপ্টটা তুমি যদি জানো তাহলে তোমার সব শেষ। ঠিক আছে? ওকে, একটু লক্ষ্য করো এবার।
এবার আমরা এটা সলভ করি। ঠিক আছে, আরেকবার বলি। যার জারণ তার হচ্ছে জারণ মান বৃদ্ধি পাবে। তার মানে জারণ মান বৃদ্ধি পাওয়া বিক্রিয়ক এবং উৎপাদের সাথে আমি তুলনা করব এবং তুলনা করে দেখব যে যার জারণ মান বৃদ্ধি পাইছে তার জারণ ঘটেছে, এবং যার জারণ ঘটে তাকে হচ্ছে বিজারক বলা হয় এবং সে জারিত হয়। বিজারণ, যার জারণ মান হ্রাস পেয়েছে তাকে জারক বলা হয় এবং সে বিজারিত হয়। যদি কেউ একা থাকে, সেটা মৌল হোক যৌগ হোক, ধরো H2SO4, এই টোটালটার জারণ মান হচ্ছে 0। যদি বলা হয় NH4+, এই টোটালটার জারণ মান 1 কেন? কারণ এই দেখো এখানে প্লাস প্লাস আছে একটা, এজন্য 1। যদি বলে SO4 2-, তাহলে এই টোটালটার জারণ মান হচ্ছে -2, কারণ এই দেখো মাথার উপর -2 আছে। ঠিক আছে, বুঝছো? এবার এখানে লক্ষ্য করো, বলছে যে এখানে কার বিজারণ ঘটেছে। দেখো এখানে এই যে SN আগে কত ছিল? 4+ ছিল, এই পারে যে 2+ হয়ে গেছে। তাহলে বলো তো এটার জারণ ঘটেছে না বিজারণ? অবশ্যই বিজারণ ঘটেছে, বিজারণ ঘটেছে। আর এই যে Fe2+, এটার কি ঘটেছে? দেখো আগে 2+ ছিল বিক্রিয়কে, উৎপাদে যে 3+ হয়ে গেছে, তাহলে এর কি হয়েছে? এর হয়েছে জারণ। বুঝতে পারলা? এখন তোমাকে যদি বলে জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে কি করে করবা? দেখো জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, অর্ধ বিক্রিয়া বলা হয় কেন? জারণ একটা বিক্রিয়া, বিজারণ আর একটা বিক্রিয়া, দুইটা বিক্রিয়া মিলে অর্ধেক অর্ধেক বিক্রিয়া মিলে সম্পূর্ণ বিক্রিয়া তৈরি করে, এজন্য এটাকে জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া বলা হয়। কারণ অর্ধেক অর্ধেক বিক্রিয়া মিলে সম্পূর্ণ বিক্রিয়া হয়। তাহলে জারণ কার ঘটেছে? দেখো এই যে Fe2+, তাহলে Fe2+, এটা একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ পরিণত হয়, এজন্য এর জারণ ঘটেছে। এবার শেষ, কিন্তু জারণ অর্ধ বিক্রিয়া শেষ। এবার বিজারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, বিজারণ অর্ধ বিক্রিয়া দেখো Fe3+, আচ্ছা Fe3+ কেন লিখছি? এটা SN4+, এটা দুইটা ইলেকট্রন গ্রহণ করে SN2+ পরিণত হয়েছে, এই জন্য এটা বিজারণ। ঠিক আছে, কারণ চারটা ইলেকট্রন ছিল, দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে। এই প্লাস দ্বারা কি বুঝাইলাম? গ্রহণ। আর এই মাইনাস দ্বারা কি বুঝাইলাম? বলো, ত্যাগ। বুঝলা? বুঝতে পেরেছো? শেষ, তোমাদের এটা এই কনসেপ্ট শেষ। আর এগুলা তোমরা করবা। বলো তো এখানে কার জারণ ঘটেছে? দেখো একটু লক্ষ্য করো, এই যে কার্বন, এই একা একা আছে, এই জন্য H0। আর এই যে জিঙ্ক এটা হচ্ছে জিঙ্ক 2+, আর অক্সিজেন কত? 2-, টোটালটা কত? 0। আর এখানে জিঙ্ক কি? এটা 0। কার্বন কত এখানে? বলো, অক্সিজেন এখানে 2-, কার্বন হচ্ছে 2+, তাই না? এবার দেখো এই যে জিঙ্ক আগে কত ছিল? 2+, এখন হয়ে গেছে 0, তার মানে এর বিজারণ ঘটেছে। আর এই কার্বন আগে 0 ছিল, এখন দেখো 2+, তাহলে কার্বন আগে 0 ছিল, এখন কত? 2+, তাহলে এর কি ঘটেছে? জারণ ঘটেছে। ঠিক আছে, আবার এখানে দেখো, এটা তোমরা করবা, এটা হোমওয়ার্ক, এটা আমি করব না, নাকি করে দিব? করে দিই। দেখো সিইউ এখানে 2+, আগে কি ছিল? 0, এখন 2+, তাহলে 2 বেড়েছে, তাহলে এটা জারণ। তোমরা জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া করে আমাকে দেখাবা, কমেন্টে দিয়ে দিবা। হ্যাঁ, আমি পোস্ট করব, এটা ছবি পোস্ট করব, তখন ওইটার কমেন্টে দিবা। দেখো এটা হচ্ছে Ag+, আর এখানে 0, তাহলে আগে প্লাস ছিল, এটা এখন হয়ে গেছে 0, তাহলে এটা হচ্ছে বিজারণ। শেষ, কনসেপ্ট শেষ, তোমরা সব পারবে এখন। আর যদি কারো পরিবর্তন না হয়, তাহলে তার জারণ বিজারণ বিক্রিয়াই ঘটে। বুঝতে পেরেছো? এবার আসো আমরা জারণ সংখ্যা নির্ণয় করি। ঠিক আছে, তাহলে K2O2 তে পটাশিয়ামে জারণ সংখ্যা কোনটি? আচ্ছা, যেটা জারণ সংখ্যা বের করবা ওইটাকে রেখে দিবা x হিসেবে, এবং বাকিগুলা জারণ মান বসাবা। তাহলে দেখো এই পটাশিয়াম বের করবো, তাহলে x, কয়টা পটাশিয়াম আছে? 2টা, তাহলে 2 গুণ, প্লাস অক্সিজেন কত? -2, ইন্টু কয়টা অক্সিজেন? 2টা অক্সিজেন, ইজ ইকুয়াল টু 0। ইজ ইকুয়াল টু 0 কেন দিলাম? কারণ এই টোটালটার জারণ মান কত? 0। দেখো এর উপরে কোনো প্লাস মাইনাস আছে, তাহলে টোটালটার মান 0। যদি অণু হয়, যদি মৌল হয়, যাই হোক না কেন, 0। এবার এটা হিসাব করো, তাহলে 2x, 2 দুগুণে -4 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো 2x ইজ ইকুয়াল টু 4, তাহলে x ইজ ইকুয়াল টু 4/2, অতএব x ইজ ইকুয়াল টু 2। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝলা? বুঝছো? বলো বুঝছো? চকলেট আছে, চকোলেট আছে। দেখো চকোলেট করেছে, তাই একে বলা হয় চকলেট। ওকে,
আসো, এই কনসেপ্ট থেকে একটা আসবে, আর বেশি নাই, শেষ হয়ে যাবে। নাজমুল চলে এসেছে আমাদের মাঝে। দেখো Cu2 প্লাস Cl2, দেখো ক্লোরিন, ক্লোরিন, এই ক্লোরিনটা দেখো এই পারে যে যা আছে তাই আছে, বাট এটা এক ধরনের কি বিক্রিয়া, দেখো এই ক্লোরিনটা যুক্ত হয়েছে। আগে কয়টা ক্লোরিন ছিল? দুইটা ছিল, আগে দুইটা ছিল, এই পারে কয়টা এখন দেখো তো, এই দেখো 2 আর এই 2 এর 4, তাহলে এই ক্লোরিনটা এটার সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে কোনো কিছু যদি যুক্ত হয় তাহলে সেটা সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, ঠিক আছে। সংশ্লেষণ, সংশ্লেষণ, বিয়োজন, নন রেডক্স, এগুলো বুঝাবো, প্যারা নিও না। হ্যাঁ ভাই বুঝছি। সংশ্লেষণ, তাহলে কোনো কিছু যদি সংশ্লেষিত হয় তাহলে সেটা সংশ্লেষণ বিক্রিয়া। যদি বিয়োজন অর্থাৎ কোনো কিছু যদি ভেঙে যায়, ভেঙে যায় মানে বড় যৌগ থেকে ছোট ছোট যৌগে পরিণত হয়, সেটা হচ্ছে বিয়োজন। আর নন রেডক্স মানে জারণ বিজারণ বিক্রিয়াই না, জারণ বিজারণ বিক্রিয়া নয়। ঠিক আছে, তার মানে ওই জায়গায় উৎপাদ এবং বিক্রিয়ক দুই পার্শ্বেই, বিক্রিয়ক উৎপাদ দুই পার্শ্বেই কি জারণ মান সেম থাকবে, সেগুলা নন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, ওকে। এই পর্যন্ত কে কে বুঝছো আমাকে বলো, তাহলে আমি পরবর্তী কোশ্চেনে যাব, এবং এটাই আমাদের আজকে মানে এই অধ্যায়ের লাস্ট কোশ্চেন। বলো একটু ফাস্ট, ঠিক আছে, একটু ফাস্ট করতে হবে। বলো 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 বলো, এই পর্যন্ত কে কে বুঝছো? এই নাজমুল বলো তো, বুঝতে পারছো? নাজমুল, তুমি কি অধ্যায় পাইছিলা নাজমুল? বলো এই পর্যন্ত কে কে বুঝছো, তাড়াতাড়ি একটু কমেন্ট করো তোমরা। বুঝছি স্যার, ওকে। তারপর নেক্সট, বাকিরা কই? লাস্ট প্রশ্ন এটা, এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন। রেদওয়ান, হ্যাঁ বুঝছি। রেদওয়ান তুমি কি সাপের মাথা ইউজ করলা? বলো, সাপের মাথা ইউজ করলা? নেক্সট, শেষ, আজকের এই অধ্যায়ের শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন। আচ্ছা, দর্শকায়ন এটা মানে কি? দর্শকায়ন, যে দর্শকের মতো তাকায় থাকে, দর্শক হিসেবে থাকে, তার মানে অন্যদের, অন্যদের জারণ মান, জারণ মান চেঞ্জ হবে, ওর হবে না, চেঞ্জ হবে না। ঠিক আছে, জারণ মান চেঞ্জ হবে না। তাহলে অন্যদের জারণ মান চেঞ্জ হবে, বাট যে দর্শকায়ন তার জারণ মান চেঞ্জ হবে না। দেখো এখানে একটু লক্ষ্য করো, এই যে হাইড্রোজেন আমি এখানে লিখছি, হ্যাঁ আমি উপরে উপরে লিখছি এদের মানগুলা। হাইড্রোজেন এখানে কত? +1। এই যে নাইট্রোজেন, বলো তো এটা কত? এই অক্সিজেনের যদি -2 হয়, অক্সিজেনের যদি -2 হয়, আচ্ছা আমি এইভাবে না হিসেব করে আমি টোটালটাকে হিসাব করলাম, টোটালটা কত হবে? -1, কারণ হাইড্রোজেন যদি একাই +1 হয়, এই টোটালটুকু কি হবে? -1। ঠিক আছে, এবার এখানে দেখো এই পটাশিয়াম, এটা কত? +1, এইটুকু তাইলে কি হবে? -1। ঠিক আছে, এবার এখানে দেখো, এখানে পটাশিয়াম কত? +1, আর এই টোটাল টুকু কত? -1। দেখো এই যে এপারেও কি এই টোটাল টুকুকে -1 ধরছি, তাই না? তাহলে এবার এখানে দেখো হাইড্রোজেন কত? +1, আর এই অক্সিজেন 2 মাইনাস। দেখো অক্সিজেন এখানে চেঞ্জ, এই পারেও চেঞ্জ হয়েছে, এপারে অক্সিজেনের কত? -2, আর এখানে হাইড্রোজেনের কত? +2, তাহলে এখানে -2 এখানে +2, আর এই পটাশিয়াম একাই কত? +1। তাহলে দেখো তো এই পটাশিয়ামের কোনো চেঞ্জ আছে? এখানেও +1, এখানেও কত? +1। কিন্তু এই যে NO3 এটা কত? এইখানেও -1, এইখানেও কত? -1, এই যে NO3 এখানেও -1। তাহলে বলো তো এই পটাশিয়াম এবং NO3- এই দুইটা কি, এই দুইটা কি, বলো এই দুইটা কি চেঞ্জ হইছে? রেদওয়ান কি বলছে? জীবাশ্ম জ্বালানির অধ্যায়টা কমপ্লিট করছো, করছি না করছো, আচ্ছা যাই হোক। দেখো এটা অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে এটা আর এটা কখনোই চেঞ্জ হয়নি, এর মধ্যে জারণ মানের কোনো চেঞ্জ হয়নি, যার কারণে এটা অ্যান্সার। বাকিগুলা কিন্তু চেঞ্জ হয়েছে। এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, কারণ এটাও পরিবর্তন, এটাও পরিবর্তন, এটা তো এই যে এটা তো অবশ্যই পরিবর্তন।
ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমাদের এই অধ্যায় শেষ। চলো জীবাশ্ম 5টা প্রশ্ন করাবো, বাকিগুলো আমার ক্লাস দেখবা। শোনো, জীবাশ্মর জন্য, এই জীবাশ্মর জন্য আমি 10টা ক্লাস নিয়েছি। কোথায় পাবা? ইউটিউব। সময় আছে তোমাদের, যারা এই অধ্যায় স্কিপ করেছো ভাই বিশ্বাস করো, যদি এই অধ্যায় তুমি স্কিপ করে যাও, তুমি 2টা সৃজনশীল থেকে বঞ্চিত হবা, 2টা সিকিউ থেকে বঞ্চিত হবা, 2টা এসকিউ থেকে বঞ্চিত হবা, 7টা এমসিকিউ থেকে বঞ্চিত হবা, কারণ এই অধ্যায়ের সাথে মিল রেখে এমসিকিউ দিবে। স্কিপ করলে তোমার খবর আছে রেদওয়ান, স্কিপ করা তো যাবে না ভাইয়া, অবশ্যই তোমাকে করতে হবে এই অধ্যায়টা। এই 10টা ক্লাস তুমি যদি দেখো, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে, তুমি এখান থেকে কমপক্ষে না হলেও 24 মার্ক সিকিউ এবং এসকিউ মিলে 24 মার্ক তুমি কমন পাবা এখান থেকে, এবং এমসিকিউ এর 7 মার্ক, তাহলে কত? 27 মার্ক কমন। 27 মার্ক কমন, 27 মার্ক শুধু এই 10টা ক্লাস দেখলে। ইউটিউবে পাবা। কোন ইউটিউব চ্যানেল? সিজান্স টিউটোরিয়ালস। সিজান্স টিউটোরিয়ালস, এই ইউটিউব চ্যানেলে তুমি পাবা। এবং ডেল্টা ক্লাসরুম যেখানে আছে, ডেল্টা ক্লাসরুম, এই ডেল্টা ক্লাসরুমের প্লেলিস্টেও তুমি পাবা। ঠিক আছে ভাই, স্কিপ করছি তো এখন কি করব শেষ সময়? শোনো, এই এটার উত্তর আছে। শোনো, যারা শেষ সময় স্কিপ করছো বিশ্বাস করো, এই যে 10 নাম্বার ক্লাসটা আছে, হ্যাঁ, 10টা ক্লাসের মধ্যে 10 নং ক্লাস, মানে একদম লাস্ট ক্লাসটা, এই 10 নাম্বার ক্লাসটা দেখে তুমি জাস্ট ম্যাথ সলভ করাগুলা দেখে যাও। 10 নাম্বার ক্লাস আনুমানিক 58 মিনিটের একটা ক্লাসই, এই একটা ক্লাস তুমি জাস্ট দেখে যাও, 10 নাম্বার ক্লাসটা তুমি দেখে যাও, ইনশাআল্লাহ তুমি না হলেও 15 থেকে 20 মার্ক কমন পাবা। এই লাস্টের ক্লাসটা দেখলেও 15 থেকে 20 মার্ক কমন পাবা ইনশাআল্লাহ। কিন্তু দয়া করে এই অধ্যায় স্কিপ করে যাস না ভাই, স্কিপ করে যাস না, ঠিক আছে? ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, এই অধ্যায়টা আমাকে বলো, এখন স্কিপ করা ঠিক হবে নাকি ওই 10 নাম্বার ক্লাসটা করা ঠিক হবে? বলো, স্কিপ করা ঠিক হবে না 10 নাম্বার ক্লাসটা করা ঠিক হবে? বলো, আমাকে কমেন্টে জানাও। স্কিপ করবা না 10 নাম্বার ক্লাসটা করবা? বলো 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 বলো। আমি তোমাদের এখন স্ক্রিনশট নিতে বলবো, আর স্ক্রিনশট নিতে থাকবা। এখান থেকে এমসিকিউ কমন। দেখো, আমি গাইডটা বের করি, থামো। এই যে দেখো, এই যে এই ছকটা স্ক্রিনশট নাও। আমার একটু ফোকাস দিই। দেখো, বলছে প্রাকৃতিক গ্যাসের প্রাকৃতিক উপাদান। 10 নাম্বার ক্লাস করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ রেদওয়ান, অবশ্যই এই 10 নাম্বার ক্লাস করে যাও, ইনশাল্লাহ কমন। দেখো, প্রাকৃতিক গ্যাসের উপাদান মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন। দেখো, নতুন বইয়ে যেগুলো আছে ওগুলার থেকে পুরাতন বইয়ের গুলা বেশি আসে। কেন? কারণ স্যাররা এখান থেকে প্রশ্ন করে, আদিম যুগের স্যারগুলা। দেখো, মিথেন থাকে 80%, ইথেন থাকে 7%, প্রোপেন থাকে 6%, বিউটেন থাকে, এই বিউটেনের মধ্যে আবার ভাগ আছে, বিউটেন এবং আইসোবিউটেন 4% করে থাকে, বিউটেন আইসোবিউটেন 4% করে থাকে। ঠিক আছে? পেন্টেন 3%। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও তাড়াতাড়ি, ফাস্ট। ভাইয়া ক্লাস করেছি তাও মাথার উপর দিয়ে যায়। শোনো, ক্লাস করে বসে থাকলে হবে না, প্র্যাকটিস করতে হবে। ক্লাস করার পর নিজে প্র্যাকটিস করো, নাইলে হবে না। দেখো, এটা স্ক্রিনশট নাও। তারপরে এই যে এটা দেখো, পেট্রোলিয়ামের উপাদান কেরোসিন শতকরা পরিমাণ 13%, পেট্রোলিয়াম গ্যাসের পরিমাণ 2%, পেট্রোল এবং গ্যাসোলিনের পরিমাণ 5%, ন্যাপথা 10%। তাহলে এই পার্সেন্টেজ গুলা মনে রাখবা। তাহলে এটা স্ক্রিনশট নাও। পেট্রোলিয়ামের মধ্যে উপাদান কেরোসিন 13%, পেট্রোলিয়াম গ্যাস 2%, পেট্রোল 5%, ন্যাপথা 10%। ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আরেকটা আছে, এই যে এটা স্ক্রিনশট নাও, এই যে এটা স্ক্রিনশট নাও। দেখো, হাইড্রোকার্বন, পেট্রোলিয়াম গ্যাস কার্বন সংখ্যা 1 থেকে 4, পেট্রোল বা গ্যাসোলিন কার্বন সংখ্যা 5 থেকে 10, ন্যাপথা 7 থেকে 14, কেরোসিন 11 থেকে 16, ডিজেল 17 থেকে 20, প্যারাফিন মোম 20 থেকে 30, আর পিচ বা বিটুমিন এটা 30 এর থেকে বেশি। এগুলা কার্বন সংখ্যা। এটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও তাড়াতাড়ি। নিয়েছো?
ওকে, এবার আমার দিকে তাকাও। দেখো প্রাকৃতিক গ্যাসে বিউটেন এবং আইসোবিউটেনের পরিমাণ কত বলো তো? এই যে 4%। দেখো এক ধাঁচে অ্যান্সার। এবার দেখো পেট্রোলিয়ামের শতকরা পরিমাণ কত ভাগ গ্যাস কেরোসিন বলো তো? পেট্রোলিয়ামের শতকরা কত ভাগ কেরোসিন বলো দেখি, অ্যান্সার দাও। এই যে এখনই পড়ালাম 13%। ঠিক আছে, এবার এবার এটার আণবিক ভর চাইছে। আচ্ছা এটা আমি একটু মজা করে দেখাই। দেখো এই যে তোমার এই যে কর্নার গুলা দেখছো না, এটা একটা অ্যারোমেটিক যৌগ, কারণ এটা বদ্ধ শিকল। ঠিক আছে, এটা একটা অ্যারোমেটিক যৌগ, এটা বদ্ধ শিকল। দেখো এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এই যে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, 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 আর এখানে একটা কার্বন। তাইলে বলো কার্বন মোট কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তাহলে কার্বন আছে কত? কার্বন আছে 10টা। এবং এই কার্বন, প্রতিটা কার্বনের সাথে দুইটা করে হাইড্রোজেন আছে। এই যে হাইড্রোজেন, সরি দুইটা না, একটা করে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। দেখো তো এখানে সবার সাথে হাইড্রোজেন আছে কিনা বলো আমাকে? সবার সাথে হাইড্রোজেন আছে কিনা বলো? আছে। তাহলে এই জায়গায় সবার সাথে হাইড্রোজেন আছে, বাট এই দুইটার সাথে হাইড্রোজেন থাকবে না। ঠিক আছে, এই দুইটার সাথে হাইড্রোজেন থাকবে না। তাহলে কেন? কারণ ওই যে একটা কার্বন হাত পূর্ণ করে কয়টা? 4টা। তাহলে একটা কার্বন যদি 4টা হাত পূর্ণ করে, দেখো এখানে দুইটা দিয়ে দিছে, এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা, এর 4টা হাত পূর্ণ হয়ে গেছে। আবার দেখো দুইটা হাত এখানে দিছে, এখানে একটা, এখানে একটা, এরও 4টা হাত পূর্ণ হয়ে গেছে। বাকিগুলা একটা 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 করে হাইড্রোজেন ধরে আছে। তাহলে হাইড্রোজেন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে হাইড্রোজেন 8টা। এটার আণবিক ভর বের করতে পারবা না? পারবা অবশ্যই। কার্বন কত? 12 ইন্টু 10 প্লাস হাইড্রোজেন 1 ইন্টু 6, তাহলে কত হয় বলো তো? 12, তাহলে 120 যোগ 6 126। 126 অ্যান্সার কোনটা? আচ্ছা কোথায়? 6 কে 6, এটা 8 হবে না? সরি 6 না, 8। এটা তাহলে 28। 28, 8টা আছে তো এজন্য 8, মিস্টেক। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত? 128। বলো কে কে বুঝছো? আচ্ছা না, নেক্সট আর দুইটা করাবো, দিয়ে বাকিগুলা গাইড দেখে একটু তোমাদের দেখাই দেবো, যেগুলা পড়ে নিবা। ঠিক আছে, দেখো নিচের কোনটি হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন? আচ্ছা দুইটা কনসেপ্ট, একটু কনসেপ্টটা দেখো। কনসেপ্ট কনসেপ্ট দেখো। অ্যারোমেটিক, অ্যারোমেটিক, অ্যারোমেটিক বললেই সেটা হয়ে যাবে বদ্ধ শিকল। ঠিক আছে, বদ্ধ শিকল। আর যদি বলে অ্যালিফেটিক, অ্যালিফেটিক তাই সব থেকে সহজ। আর তোমাদের এটা ভয় লাগে কেন? অ্যালিফেটিক, অ্যালিফেটিক হচ্ছে তোমার মুক্ত শিকল। মুক্ত শিকল। বলো এদের মধ্যে মুক্ত শিকল কে, বদ্ধ শিকল কে? ইথেন মুক্ত শিকল। ইথেনের সংকেত কেমন বলো? CH3, CH3 মুক্ত শিকল। তাহলে এটা হচ্ছে তোমার কি বলতো? এটা হচ্ছে তোমার মুক্ত শিকল। বিউটেন, মিথ ইথ প্রোপ, মিথ ইথ প্রোপ বিউট, এটাও কি বলতো? মুক্ত শিকল। মিথেন CH4, এটাও কি মুক্ত শিকল। তাহলে এই বেনজিন হচ্ছে বদ্ধ শিকল, কারণ বেনজিনের আকার এমন। এটা হচ্ছে বেনজিন। এটা এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, বুঝছো? এভাবেও লেখা যায় বেনজিন। ঠিক আছে, যদি লিখতে বলে এইভাবে তাহলে CH2, এইভাবে এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, CH2, 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 এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, কিন্তু এখানে একটা হবে, একটা হাইড্রোজেন বাদ, এখানে একটা হবে, এখানে একটা হবে, এরো হাইড্রোজেন বাদ, 1 2 3 4, এরো হাইড্রোজেন বাদ, এরো হাইড্রোজেন বাদ, এরো হাইড্রোজেন বাদ, এরো হাইড্রোজেন বাদ। তাইলে বেনজিনের সংকেত কেমন? সি 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 সি। ঠিক আছে, বেনজিনের সংকেত কেমন? সি 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 সি। সব দিলা, দেওয়ার পরে এখানে একটা হাইড্রোজেন, 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 এখানে একটা হাইড্রোজেন। এটা হচ্ছে বেনজিনের সংকেত। তাহলে এটা 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 এগুলা সব কি বেনজিন। তাহলে বলো অ্যারোমেটিক যে হচ্ছে বদ্ধ শিকল সেই হচ্ছে তোমার অ্যারোমেটিক। শেষ। আজকের লাস্ট প্রশ্ন, তারপরে 5 মিনিটের মোটিভেশন দিব, কোনো চিন্তা নাই, আমি আসি তো। দেখো CH3 বন্ড, C ট্রিপল বন্ড, CH3 যৌগটির নাম কি? তার মানে নামকরণ থেকে একটা প্রশ্ন আসবেই।
যৌগটির নাম কি? নামকরণ। নামকরণ, এখান থেকে একটা এমসিকিউ আসবেই ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ আসবেই। ঠিক আছে, দেখো CH3 বন্ড সি, ট্রিপল বন্ড সি, CH3, যৌগটির নাম কি? এটা যতই যাই হোক ট্রিপল বন্ড আছে, তার মানে এটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন, ঠিক আছে, অ্যালকাইন। এটা যে কোনো, এই যে এটা বিউটিন, তার মানে এটা হবে না। এই যে বিউটাইন, এটা হতে পারে। এই যে বিউটাইন, এটা হতে পারে। বিউটিন, এটাও হবে না। এই দুইটা আগেই বাদ, এই দুইটার মধ্যে অ্যান্সার হবে। এবার দেখো এটা কার্বনের কত নাম্বার কার্বনের সাথে এই বন্ধনটা যুক্ত আছে? দেখো 1 2, তার মানে এটা 2 এর সাথে যুক্ত আছে, তাহলে কোনোভাবে 1 হওয়ার সম্ভাবনা নাই, তাহলে এটাও হবে না। উত্তর এটা। বুঝতে পারলা? বলো, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এই ক্লাসের স্লাইড গুলা আমি সব দিব। বলো ক্লাস শেষ, বলো ক্লাস শেষ। মোটিভেশন নিবা? মোটিভেশন কার কার লাগবে? মোটিভেশন কার কার লাগবে? বলো মোটিভেশন কার কার লাগবে? কমেন্ট করো। ক্লাস শেষ, ক্লাস শেষ। বলো কার কার মোটিভেশন লাগবে বলো। আমরা কয় ঘন্টা ক্লাস করেছি? 1 ঘন্টা 51 মিনিট। ইয়েস স্যার লাগবে। জি ভাইয়া বুঝছি। রেদওয়ান মোটিভেশন লাগবে। খালিদ আমার ভাই একটা স্ক্রিনশট নাও তো খালিদ, স্ক্রিনশট নাও কয়জন আছে ক্লাসে। শোনো, মোটিভেশনের কিছু নাই, আমি বলি। আজকের যত কনসেপ্ট পড়াইছি, এই কনসেপ্ট গুলা থেকে সিকিউ কভার হয়ে যাবে। এই কনসেপ্ট থেকে সিকিউ কভার হয়ে যাবে, আমি কথা দিচ্ছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কনসেপ্ট গুলা যদি তুমি শেষ করো, এই অধ্যায়গুলার মানে শর্ট সিলেবাসের সিকিউ কভার হয়ে যাবে। সিকিউ কভার এই কনসেপ্ট গুলা থেকে। আমি আজকে পড়াইলাম এসকিউ এবং এমসিকিউ, বাট আমি জানি কালকে হয়তোবা আমি ক্লাস নাও নিতে পারি। ঠিক আছে, এই জন্য আমি সিকিউ যেন কভার হয়ে যায়, এই জন্য আজকে আমি কনসেপ্ট পড়াই দিছি। এখন তোমাদের কি কাজ হবে আমি বলি। কনসেপ্ট শেষ, এখন তোমাদের কাজ হবে, এখন এখন কাজ হবে তোমাদের সিকিউ প্র্যাকটিস করা। 5 ইয়ার্স কোশ্চেন, ঠিক আছে, এই 5 ইয়ার্স কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। আমার কথা বুঝতে পারছো? এই 5 ইয়ার্স কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। ভালোভাবে লক্ষ্য করো, খুবই মনোযোগ দাও। এই 5 ইয়ার্স কোশ্চেন তুমি যদি শেষ করো, কোনো ভাইয়ের ক্লাস দেখতে হবে না, আমার ক্লাস আর দেখার দরকার নেই। যে কনসেপ্ট গুলাতে সমস্যা তুমি ওইগুলা শেষ করো। কিন্তু আজকে থেকে এই 2 দিন তুমি এই 5 ইয়ার্স কোশ্চেন তুমি যদি সলভ করো, কনসেপ্ট তো আমি শিখাইয়া দিলাম, 5 ইয়ার্স কোশ্চেন তুমি জাস্ট ধুমায় প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ তুমি পারবা। ঠিক আছে, ইনশাআল্লাহ তুমি পারবা। ঠিক আছে, ইনশাআল্লাহ এই 5 ইয়ার্স কোশ্চেন তুমি সলভ করো, শেষ। এবার তুমি বিশ্বাস রাখো, বিশ্বাস, বিশ্বাস, এই বিশ্বাসটা সব থেকে বড় জিনিস। ঠিক আছে, এই বিশ্বাস সব থেকে বড় জিনিস। তোমার যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তুমি অনেক কিছু করে ফেলতে পারবা, অনেক কিছু। আমার কথা বুঝতে পারছো? তোমার লাইফের এখন টার্গেট থাকবে কয়েকটা জিনিস। 1, নিজের প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস। 2, নামাজ, নামাজ। এই নামাজ তোমাকে সবকিছুর ঊর্ধ্বে রাখবে। নামাজ তুমি পড়ো, আল্লাহর সাথে কানেক্টেড থাকো, আল্লাহ তোমার সবকিছু সহজ করে দেবে, সবকিছু। ঠিক আছে, তুমি পারবা, এই বিশ্বাসটা রাখো। নামাজ কালাম পড়ো এবং পড়াশোনা করো। পড়াশোনা করতে হবে। এই 5 মিনিট পড়লাম রেখে দিলাম, এই পড়াশোনা করলে হবে না, তোমাকে পড়াশোনা করতে হবে। ইনশাআল্লাহ 5 ইয়ার্স কোশ্চেন সলভ করো, 5 ইয়ার্স কোশ্চেন সলভ করো, ইনশাআল্লাহ তুমি পারবা। ঠিক আছে, আর যাদের মনে হয় যে ক্লাস করব, তারা আমাদের ইউটিউব চ্যানেলে যাবা। ঠিক আছে, সিজানস টিউটোরিয়ালস। আমি এই ক্লাসটা ইউটিউবেও দিয়ে দিব, চিন্তা করো না। সিজানস টিউটোরিয়ালস এই চ্যানেলে তুমি আজকের সম্পূর্ণ ক্লাসটা রেকর্ডেড পেয়ে যাবা, চিন্তা নাই। তুমি চাইলে আবার করতে পারো, ইনশাআল্লাহ।
এখান থেকে আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, এই যে খাতায় লিখে দিলাম ইনশাল্লাহ, 100%। আল্লাহ চাইলেই হবে, আল্লাহ সহায় থাকলে আজকের ক্লাস থেকে সব কমন আসবেই ইনশাল্লাহ। ইনশাল্লাহ, সবাই ভালোভাবে পড়ো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রায় 2 ঘন্টার মোটামুটি 2 ঘন্টা ক্লাস হয়ে গেছে আমাদের। সবাই ভালো থাকো ইনশাল্লাহ। সবাই ভালোভাবে পরীক্ষা দাও, সবার পরীক্ষা ভালো হবে, সবার পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ, সবার পরীক্ষা ভালো হবে, ভালো হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করো। এবং হেটার্সরা আছে বলে আমরা আছি, কারণ তারা আমাদের সামনে এগিয়ে যাওয়ার একটা লাইন, ঠিক আছে? তারা আমাদের অনুপ্রেরণা, আমরা তাদেরও ভালোবাসি। এবং সবাই আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থ থাকতে পারি। এবং কথা দিলাম, আমি যদি সুস্থ থাকি নিঃস্বার্থভাবে তোমাদের হেল্প করে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আরে যা ইচ্ছা বলো, মামা বলো, ভাই বলো, যা ইচ্ছা বলো, ইনশাআল্লাহ ভালো হবে, সবার পরীক্ষা ভালো হবে, কোনো চিন্তা নেই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে।